আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে 2 মিনিট ওয়েট করব, কারণ অনেকেই জয়েন করছেন। তো আসলে এখন 10টা 4 হয়ে গেল, সো আর 1 মিনিট ওয়েট করব এবং জয়েন করা শেষ হলে আমরা 10টা 5 থেকে ক্লাসটা শুরু করব। আহ, এই হচ্ছে কথা। তাহলে আমি ততক্ষণে স্ক্রিন শেয়ার করে আপনাদের আজকের লেসনটা রেডি করা হয়েছে, এবং অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনার পুরো রেকর্ডটা আমাকে, মানে গত ক্লাসের পরে অনেকে আমাদের সাপোর্ট টিমে টেক্সট করেছেন এবং অনেকে ইমেইলেও বলেছেন যে ভাই আমরা তো আপনার ক্লাসগুলো দেখে ফেলেছি, তো এখন কি আপনি নতুন কিছু করাবেন কিনা। বিষয়টা আসলে হ্যাঁ, আমাদের রেকর্ডিং ক্লাসের অ্যাক্সেস আপনাদের কাছে আছে, তো আপনারা ক্লাস করে ফেলেছেন ঠিক, কিন্তু যেহেতু আমরা লাইভ ক্লাস করছি, লাইভ ক্লাসে মাঝে মধ্যে আমি এক্সট্রা কিছু জিনিস দেখাই। হ্যাঁ, যেটা হয়তো আমি গত ব্যাচে দেখাই নাই, এই ব্যাচে দেখাচ্ছি। আবার এই ব্যাচে যেটা দেখাবো সেটা হয়তো নেক্সট ব্যাচে দেখাবো না, নেক্সট ব্যাচে অন্য কিছু দেখাবো। তো লাইভ ক্লাসের মজা এটাই যে আমরা আসলে ডিফারেন্ট কিছু জিনিস দেখবো। তো আজকে আমরা মার্কেট সাইকেল সম্পর্কে একটু যেটা আমরা আগে কখনো আগে দেখাই নাই, সো এই ব্যাচে আমরা মার্কেট সাইকেল সম্পর্কে একটু আলোচনা করবো যে মার্কেট সাইকেল বিষয়টা আসলে কি। ওকে, তো এটা হচ্ছে কথা। ওকে, যাই হোক, তো আমরা শুরু করি। আপনারা আমাকে একটু বলেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। জি জি, শুনতে পাচ্ছি। আর প্রথমে একটু একটা প্রশ্ন করে নি, কালকে মার্কেট আসলে কেমন যাবে? আমাদের হাতে যেগুলো শেয়ার আছে আমরা সব সেল করে বসে থাকবো কিনা, একটু যদি এ বিষয়ে বলতেন। হয়তো আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট সবারই কাছে অনেক শেয়ার আছে, এখন কি করা আসলে আমাদের করণীয়টা একটু যদি বলতেন আপনার আচ্ছা, এক্সপিরিয়েন্স থেকে। আমি থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আমি প্রশ্নটা করার জন্য। আমি একটু বলে নিই যে আসলে আহ, আহ, আমাদের প্ল্যাটফর্মটা একটু ডিফারেন্ট। আপনারা অনেকে হয়তো আমাদের প্ল্যাটফর্মটা বুঝেন নাই। হ্যাঁ, এরকম প্রশ্ন উনি না, শুধু অনেকে প্রশ্ন করতেছেন যে কালকে মার্কেট কেমন হবে, অথবা কোন শেয়ার আমি কিনবো। এই অনেকে, যেমন আজকে আমাকে, গতকালকে আমাকে অনেকে টেক্সট করলেন, যে টেক্সট করলেন ওনারা কিছু শেয়ারের নাম বলেন যে এই শেয়ারটা কালকে কেমন করবে। তো আসলে আপনারা একটু জানা উচিত, আপনারা যে প্ল্যাটফর্মে আসছেন এই প্ল্যাটফর্মটা আসলে আপনাদেরকে কালকে মার্কেট কেমন করবে, কোন শেয়ার কেনা উচিত, কোন শেয়ার বিক্রি করা উচিত কালকে, এরকম টিপস ট্রিক্স অথবা শর্টকাট বলার জন্য আসলে না আর কি। হ্যাঁ, এটা আমি গত ক্লাসেও বলেছিলাম। এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য। আমি আপনাকে শেখাবো যে মার্কেট কিভাবে কাজ করে। হ্যাঁ, বিষয়টা আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। আহ, কালকে মার্কেট কেমন যাবে, এই প্রশ্নটা হয়ে যাচ্ছে যে মানে এমন যে শুধু আপনি না, অনেকেই প্রশ্ন করেছেন যে কালকে এশিয়া কেমন করবে। তো এটা অনেকেই আমাকে এভাবে বললেন। তো এটা আসলে বলা মানে হচ্ছে কি, একটা পরীক্ষার্থীকে জিজ্ঞেস করা অথবা পরীক্ষার্থী স্টুডেন্ট টিচারকে জিজ্ঞেস করা যে স্যার কালকের প্রশ্ন কেমন হবে, কালকের প্রশ্ন কেমন হবে। কালকের প্রশ্ন কেমন হবে এটা আসলে কোনো টিচারই বলতে পারে না। টিচারটা আপনাকে শিখাই দিতে পারবে যে প্রশ্ন কঠিন হলে কি করা উচিত, প্রশ্ন সহজ হলে কি করা উচিত। ঠিক আছে, কালকে প্রশ্নতে কোন অঙ্কগুলো আসবে, আপনার কোন, আপনি পরীক্ষার্থী হিসেবে কোনটা টাচ করা উচিত, এটা পৃথিবীর কোনো টিচার বলতে পারবে না, যদি না টিচারটা ইলিগেল ওয়ে করে। ইলিগেল ওয়ে মানে হচ্ছে টিচার যদি প্রশ্ন লিক করে দেয় তাহলে ওটা আলাদা কথা। তো ওইটা আসলে আমাদের হাতে নাই। আমি আসলে জানি না কালকে মার্কেট কেমন করবে, আমি আসলে জানি না কালকে কোন শেয়ার উঠবে কোন শেয়ার নামবে, এটা আমি না, এটা ওয়ারেন বাফেটও জানেন, এটা খুদ ওয়ারেন বাফেটও জানেন না। ঠিক আছে, এখন যেখানে ওয়ারেন বাফেট নিজে বললেন যে উনি জানে না, ঠিক আছে, তাহলে অন্য কেউ যদি বলে যে আমি জানি, তাহলে আসলে আমার আসলে বলার কিছু নাই, উনি কেমনে জানেন সেটা আমি জানি না। ওকে, সো এই ধরনের প্রশ্ন আসলে না করাটাই বেটার। আমি ক্লাসে সবাইকে আগে বলেছিলাম যে এখানে আপনারা শিখতে আসছেন, আগে জিনিসটা শিখেন যে একটা মার্কেট কিভাবে কাজ করে। আমি আপনাকে অঙ্কটা শিখাবো, পরীক্ষাতে কি আসবে না আসবে সেটা আমি জানি না। ওকে, পরীক্ষাতে লেখার দায়িত্ব আপনার। ওকে, অনেকে আমাকে মানে কোন শেয়ারটা কিনবো, ঠিক আছে, এই প্রশ্নটা করে। বিষয়টা হচ্ছে কোন শেয়ারটা কিনবো এই প্রশ্নটা করা মানে হচ্ছে কি, আমি আপনাকে মাছটা ধরে দেওয়া। আমি আপনাকে, এই প্ল্যাটফর্মটা আসলে আমরা বানাইছি বাংলাদেশে, চেষ্টা করতেছি সেটা হচ্ছে মাছ ধরে দেওয়ার জন্য না, মাছ কিভাবে ধরতে হয়, কোন জায়গাটাতে গেলে ভালো মাছ পাওয়া যাবে, পুকুরের কোন পাশটাতে ভালো মাছ আছে, এই জিনিসটা বোঝানোর জন্য। আমি যদি আপনাকে একবার মাছ ধরা শিখাই দিই তাহলে আপনি পৃথিবীর যে কোনো পুকুরে গিয়ে মাছ ধরতে পারবেন। কিন্তু আমি যদি নিজে মাছ ধরে আপনাকে খাওয়াই দিই তাহলে আপনি হয়তো কোনোদিন মাছ ধরা শিখবেন না। বাংলাদেশে আমি অনেক প্ল্যাটফর্মে, আজকে 2017 থেকে আমি মার্কেটে অনেক প্ল্যাটফর্মে গেছি কোচিং করার জন্য, অনেক প্ল্যাটফর্মে গেছি শেখার জন্য। 90% মানুষ শিখায় না। আপনাকে আনবে কোর্সে, এনে টিপস দিবে যে আপনি আমাকে টাকা দিবেন, আমি কালকে আপনাকে বলবো যে এই 10টা শেয়ার আইটেম, সবাই আইটেম শেয়ার করে।
যে কালকে এটা আইটেম বাড়বে, ওইটা বাড়বে, মার্কেট কালকে অনেক আপে যাবে, ম্যাক্সিমাম কথাবার্তা এগুলো। হ্যাঁ, এগুলো আসলে ভুয়া কথাবার্তা, ঠিক আছে? এগুলো করে করে আসলে মানে এগুলো দিয়ে আসলে কিছুই হয় না, এগুলো দিয়ে আসলে কিছুই হয় না। ওকে, তো এগুলা দিয়ে আপনি খুব একটা উঠতেও পারবেন না। আপনি হয়তো আমি কালকে বলে দিলাম যে মার্কেট আপে যাবে, মার্কেট আপে নাও যেতে পারে, এটা কেউ বলতে পারবে না মার্কেট কালকে কেমন ঘুরবে। কারণ মার্কেটে 5 লক্ষ পার্টিসিপেন্টস আছে। কালকে কে মানুষ কি বাইং মুডে থাকবে নাকি সেলিং মুডে থাকবে কেউ জানে না। এটা একটা একটা উদাহরণ দিই। 5 আগস্ট যখন সরকারের পতন হলো, 5 আগস্ট যখন সরকারের পতন হলো, 5 আগস্ট 4 আগস্ট থেকে মানুষ বলতেছিল যে সরকার যদি এই অবস্থায় যদি সরকারের পতন হয়ে যায়, দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যাবে, মার্কেট খুবই খারাপ করবে। এটা মার্কেটের কথাবার্তা ছিল। মার্কেটে যারা সো কল্ড গুরুরা ছিল তারা এই কথাটা বলতেছিল, যে তারা অনেক বুঝে যে মার্কেট খুব খারাপ করবে, মানে আওয়ামী লীগ সরকারের ফল হলে কিন্তু মানে দেশ অস্থিতিশীল হয়ে যাবে। হ্যাঁ, দেশের হাল ধরার মতো কেউ থাকবে না, তখন অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মার্কেট ফল করবে। এই কারণে 3, 4 তারিখ 5 তারিখ থেকে মানে 2, 3, 4 তারিখ মানুষজন শেয়ার বিক্রি করা শুরু করছে। বিশ্বাস করবেন 6 তারিখ থেকে যে মার্কেট আপ হওয়া শুরু হয়েছে, মার্কেট কিন্তু অনেক আপ হয়েছে 6 তারিখের পর। সবগুলা শেয়ার কিন্তু প্রায় 1 সপ্তাহের মাথায় ডাবল হয়ে গেছে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, এটা কেউ বলতে পারে না যে মার্কেট কালকে আপ হবে নাকি ডাউন। সবাই মনে করছে ডাউন হবে, কিন্তু মার্কেট আপ হয়ে গেছে। সো বিষয়টা এটাই, যে এটা আসলে ওয়ারেন বাফেট যেখানে বলতে পারেন না, সেখানে আমি বলতে পারাটা আসলে আমি না, আমার পৃথিবীর কেউই বলতে পারবে না এটা মার্কেট কালকে কেমন করবে। হ্যাঁ, এটা যদি আমি কালকে বলে দিই যে ভাই হ্যাঁ কালকে মার্কেট উপরে যাবে, ধরেন ইসমি ভাইয়ের প্রশ্নের উত্তর আমি বলে দিলাম কালকে মার্কেট উপরে যাবে, যদি মার্কেট উপরে চলে যায়, এটা আসলে আমি যে খুব একটা বুঝে বলছি তা কিন্তু না। এটা হচ্ছে আমি আন্তাজে বলে ফেলছি, মার্কেট আমার কথা সাথে মিলে গেছে, উপরে চলে গেছে, আমি আপনাদের কাছে মহান হয়ে গেলাম। ওকে, মার্কেট যদি উপরে না যায়, আমি হয়তো কালকে ইসমি ভাইয়ের ফোনও ধরবো না। বিষয়টা এমন, বাংলাদেশে এটাই চলে। বাংলাদেশে কিছু গুরু আসে, কিছু ফেক মানুষজন আসে, তারা অরিজিনাল লজিকটা বুঝায় না যে স্টক মার্কেটে কি করা উচিত, এই লজিকটা বুঝায় না। আপনাকে এসে বলবে যে আমি অনেক কিছু জানি, তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি কালকে তোমাকে 10টা শেয়ারের নাম বলছি, এই 10টা শেয়ার উঠে যাবে। এবং যে শেয়ারগুলোর নাম বলবো ওগুলো একটাও ভালো শেয়ার না, সবগুলা জেড ক্যাটাগরির শেয়ার। এবং এইসব করে করে মানুষ 1996 সালেও লস খাইছে, 2010 সালেও লস খাইছে, আজীবনই খেতে যাবে। এটাই হচ্ছে গেম। বাংলাদেশের মানুষের ধান্দাই এটা, ঠিক আছে? যে প্রশ্ন লিক করে দেওয়া, অঙ্ক শিখানো কারণ ব্রেইনে নাই, মানে অঙ্কটা কেউ শিখাবে না আপনাকে যে ভাই ভালো কোম্পানি কোনগুলা, কেন এগুলো ভালো কোম্পানি, কেন আমার ওইসব কোম্পানি ভালো করে, এইসব কোম্পানি খারাপ করে, কেন মার্কেটটা উপরে যায়, কেন মার্কেটটা নিচে আসে, এটা কেউ শিখে না। সবাই খালি এসে আপনাকে বলবে যে কালকে মার্কেট উপরে যাবে, তুমি আমার কথা ধরে রাখো, আমাকে 500 টাকা দাও, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে হলে 500 টাকা দিতে হবে, আমি তোমাকে আইটেম সেল করবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পূর্ণ ফ্রি। যারা আমাদের আগের স্টুডেন্ট আপনারা দেখেন, টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি, কারো থেকে আমরা কোনো সাবস্ক্রিপশন ফি নিই না। বিগত 1.5-2 বছর আগের মানুষরাও কিন্তু টেলিগ্রাম গ্রুপে আছে। কেন? এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম। কেউ একজন কিছু একটা বলবে, আরেকজন শিখবে। এখানে কোনো ধরনের আইটেম সেল করা, টাকার বিনিময়ে কোন শেয়ার বাড়ছে কমছে, এসব কিছু থাকবে না, ঠিক আছে? সো ইনভেস্টরের প্ল্যাটফর্ম শুধুমাত্র শিক্ষার জন্য। ইনভেস্টরের কোনো ধরনের রেকমেন্ডেশন দিবে না, আপনার থেকে টাকা নিয়ে কোনো ধরনের স্টক লিস্ট দিবে না, কিচ্ছু দিবে না। ওকে, সো এটা আপনারা একটু ক্লিয়ারলি বুঝে নেবেন সবাই। যাই হোক, আজকের ক্লাসটা আমি শুরু করি, যে অনেকেই বসে আছেন, সো ক্লাসটা শুরু করি। আচ্ছা, সো লেসন 2, আপনাদের আজকে লেসনটা শেয়ার কি এবং স্টক কি, ঠিক আছে? অনেকেই বুঝেন না, যে এখানে অনেকেই নতুন আছেন যারা জানেন না আসলে স্টক এবং শেয়ার জিনিসটা আসলে কি, ঠিক আছে? যে আমরা শেয়ার বাজার যে বলি, শেয়ার বাজার যে বলি, আসলে শেয়ার বিষয়টা, শেয়ার বিষয়টা কঠিন কিছু না, আবার অনেক কঠিনও। আপনি যদি কঠিন ভাবে চিন্তা করেন কঠিন, সহজ ভাবে চিন্তা করলে সহজ। আমি আপনাকে আসলে সহজ জিনিসটা বুঝাই। আমি ধরেন একটা মুদির দোকান করলাম আপনার এলাকায়, আমি একটা মুদির দোকান করলাম আপনার এলাকায়, আমার নাম জিয়া, জিয়া স্টোর নামে, ঠিক আছে? তো এই মুদির দোকানটাতে আমি বললাম, আপনার এলাকায় আমার কিছু মানুষজনের সাথে পরিচয় আছে, আমি তাদের কাছে বললাম, 10 জন বন্ধু বান্ধব, এলাকার 10 জন বন্ধু বান্ধব, তাদেরকে বললাম যে ভাই এই মুদির দোকানটা করতে 1 কোটি টাকা প্রয়োজন হচ্ছে, 50 লাখ টাকা আমি দিলাম, বাকি 50 লাখ টাকা তোমরা 10 জন দাও, বাকি 50 লাখ টাকা তোমরা 10 জন দাও। তাহলে ওনারা 10 জন মিলে 50 লাখ দিল, তার মানে একজনে 5 লাখ করে দিল। তাহলে টোটাল 1 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা আমার, তার মানে 50% মালিক আমি। হ্যাঁ, বাকি 50% ওরা 10 জন কিনছে, তার মানে একজন 5% করে কিনছে, একজন 5% করে কিনছে, তাহলে টোটাল 10 জনে 50%। এই যে 5% করে যে একজন কিনলো,
এটাই হচ্ছে আসলে শেয়ার। এটা সবাই বুঝে যে ব্যবসাতে ক্যাপিটাল দিয়ে শেয়ার কেনা। ঠিক সেম ভাবে আমরা যে শেয়ার বাজারে যাচ্ছি, আমরা যে বলতেছি যে কালকে এই শেয়ারটা কেমন, ওই শেয়ারটা কেমন, এটা কিনবো নাকি ওটা কিনবো, এগুলো আমরা বেসিক্যালি বিভিন্ন পাবলিক কোম্পানির শেয়ার কিনতেছি। যেমন আমি যে মুদির দোকানটা দিলাম, এটা একটা প্রাইভেট কোম্পানি, আমার মুদির দোকানটাও কিন্তু একটা কোম্পানি, ঠিক আছে? আমরা দোকান বলি, বাট এটা কিন্তু হিসাবে দেখতে গেলে একটা ট্রেডিং কোম্পানি। আপনি ট্রেড লাইসেন্স করতে গেলে দেখবেন এটা ট্রেডিং কোম্পানি লিখবে, ঠিক আছে? এই কোম্পানিটা একটা প্রাইভেট কোম্পানি, এটা শেয়ার আমি যার কাছে বিক্রি করতে চাইবো, মালিক যার কাছে বিক্রি করতে চাইবে শুধুমাত্র তার কাছেই যাবে। কিন্তু আপনারা শেয়ার বাজার থেকে যে শেয়ারটা কিনতেছেন সেটা হচ্ছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি মানে এই কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আছে, এবং যাদের যাদের ইচ্ছা, যারা যারা পারবে তারা সবাই এটা শেয়ার কিনতে পারবে। যেমন মার্কেটে স্টক মার্কেটে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিটা আছে। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস মানে আমরা যেটা ওষুধ কিনি, এটার কিছু সংখ্যক শেয়ার মালিকের কাছে রেখে দিছে, মালিক ওটা বিক্রি করে নেয়, আর কিছু সংখ্যক শেয়ার মার্কেটে ছেড়ে দিছে। মার্কেটে যেটা ছেড়ে দিচ্ছে সেটা সবাই কিনতে পারবে, সেটা আমিও কিনতে পারবো, আপনিও কিনতে পারবেন, সবাই কিনতে পারবে। আব্দুল্লাহ ভাই কিনতে পারবে, আসিফ ভাই কিনতে পারবে, মর্তুজা ভাই কিনতে পারবে, সবাই কিনতে পারবে, যার খুশি। আমার যদি মনে হয় যে আমি শেয়ার কিনবো, আমি কালকে মার্কেট যখন খুলবে, এখন তার মার্কেটে যাওয়ার প্রয়োজন হয় না, অনলাইনে কিনা যায়। আমি অনলাইনে দেখবো শেয়ারের দাম কত, একটা শেয়ার 200 টাকা করে। আমার যদি ভালো লাগে, আমার কাছে যদি মনে হয় যে একটা শেয়ার 200 টাকা করে ঠিক আছে, তাহলে আমি 10টা শেয়ার কিনলাম 2000 টাকা। আব্দুল্লাহ ভাইয়ের কাছে যদি মনে হয় যে না, উনি 1000 শেয়ার কিনবে, একটা 200 টাকা করে উনি 1000টা শেয়ার কিনবে, উনি 1000টা শেয়ার কিনতে ওনার লাগবে 20 লাখ টাকা, ঠিক আছে? সরি, 2 লাখ টাকা। হ্যাঁ, এটা স্বাভাবিক। তো এই যে কোম্পানিগুলা যে তাদের কিছু অংশ মালিকানা বিক্রি করে দিচ্ছে, এটাই হচ্ছে শেয়ার। তো এখানে আমরা যেটা লিখলাম যে a stock or a share is basically a financial instrument which represents partial ownership as well as equity ownership in a company, corporation অথবা business firm। অর্থাৎ একটা স্টক অথবা শেয়ার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আপনি একটা কোম্পানির পার্শিয়াল মানে আংশিক মালিকানা এবং ইকুইটি পার্টনারশিপ মানে হচ্ছে আপনার লাভের মালিকানা। একটা কোম্পানির, কর্পোরেশন অথবা বিজনেস ফার্মের আংশিক মালিকানা এবং লাভের মালিকানা কিনতেছে। লাভের মালিকানা মানে আংশিক মালিকানা কিন্তু অনেক রকম হইতে পারে। কিরকম? আংশিক মালিকানা মানে হচ্ছে আমি তোমার বিজনেসে ইনভেস্ট করলাম, ঠিক আছে, কিন্তু আমাকে একটা ফিক্সড প্রফিট দিতে হবে। কিরকম? আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম তোমার বিজনেসে, তোমার আমার প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে দিতে হবে প্রফিট, এটা ফিক্সড। তাহলে এটা হচ্ছে আংশিক মালিকানা, মানে পার্শিয়াল ওনারশিপ আপনি কিনলেন। আপনি যদি তাকে ইকুইটি পার্টনারশিপে যান, ইকুইটি পার্টনারশিপে গেলে কিন্তু ও বাধ্য না আপনাকে 10,000 টাকা করে দেওয়া। ও কথা হচ্ছে তুমি যতটুকু কিনছো ততটুকুর প্রফিট হলে তুমি প্রফিট নিবা, লস হলে লস নিবা। যদি প্রফিট হয়, তুমি ধরো 50% কিনছো কোম্পানি, তাহলে প্রফিট হলে প্রফিটের 50% তুমি নিয়ে যাবা। যদি লস হয় তাহলে লসের 50% তোমাকে ভোগ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ইকুইটি পার্টনারশিপ। ইকুইটি শব্দের অর্থ হচ্ছে প্রফিট লস থাকবে, যেখানে প্রফিট লস থাকবে। ওকে, শেয়ার মার্কেটও সেম। আপনি স্কোয়ারের শেয়ার কিনতেছেন কিসের জন্য? স্কোয়ার যখন প্রফিট করবে আপনাকে এটার একটা অংশ দিবে, যেটাকে আমরা ডিভিডেন্ড বলি। ডিভিডেন্ড নিয়ে আমরা 6 নম্বর ক্লাস আরো শিখবো, টেনশনের কিছু নাই, যেটাকে আমরা ডিভিডেন্ড বলি। ওকে, তো আমি যদি কোম্পানি যদি প্রফিট করে তাহলেও আমাকে ডিভিডেন্ড দিবে, যদি প্রফিট না করে সে আমাকে ডিভিডেন্ড দিবে না। কারণ এই শেয়ারগুলা, স্টক মার্কেটের শেয়ারগুলো সব ইকুইটি পার্টনারশিপ, অর্থাৎ তারা বাধ্য না আপনাকে ডিভিডেন্ড দিতে। কোম্পানি বাধ্য না আপনাকে ডিভিডেন্ড দিতে। কোম্পানি প্রফিট করলে তাকে আপনাকে ডিভিডেন্ড দিবে, প্রফিট না করলে দিবে না। তার মানে এখানে বোঝাই যাচ্ছে আমাকে এমন কোম্পানির শেয়ার কিনতে হবে যেসব কোম্পানি প্রফিট করার চান্সেস আছে, এবং যারা ভালো কোম্পানি প্রফিট করবে, ডিভিডেন্ড দিবে। হ্যাঁ, খারাপ কোম্পানি কখনোই ডিভিডেন্ড দিবে না। ওকে, তো কোম্পানিগুলা স্টক ছাড়ে, স্টকগুলো আমরা যারা কিনি আমরা হচ্ছে শেয়ার হোল্ডার। এখন বড় কোম্পানিগুলো তো অনেক শেয়ার, ওরা 100 কোটি শেয়ার ছাড়ছে, মানে ওদের কোম্পানির 100 কোটি শেয়ার আছে। আমি হয়তো একটা কিনতেছি মার্কেটে গিয়ে, আমি হয়তো 30 টাকা দিয়ে একটা কিনতেছি। এটা আমরা শিখবো যে একটা কোম্পানির কতগুলো শেয়ার আছে, এটা আমরা 5 নাম্বার ক্লাসে শিখবো, টেনশনের কিছু নেই। তো একটা কোম্পানির একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ করেন। স্টক আর শেয়ার শব্দ দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। স্টক মার্কেটে দোনোটাই সেম, স্টক শেয়ার দোনোটাই সেম। ওকে, thank you. আর আপনি যদি বিজনেসের ক্ষেত্রে চিন্তা করেন, মজুদ মানে হচ্ছে স্টক, মজুদ করা, ওটা আলাদা শব্দ, একই শব্দ বাট আলাদা অর্থ। বাট এখানে যদি স্টক মার্কেটে যদি চিন্তা করেন, স্টক অথবা শেয়ার দোনোটা একই জিনিস। ওকে,
আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনি যদি একটা কোম্পানির শেয়ার কিনেন, অনেক সময় আমরা এটা ভাবি যে আমি মাত্র 40 টাকা দিয়ে একটা শেয়ার কিনলাম, কোম্পানি তো অনেক বড়, তাদের তো 100 কোটি শেয়ার আছে, আমি মাত্র 40 টাকা দিয়ে একটা শেয়ার কিনলাম, তো আমাকে কি কোম্পানি খুব মানে আমি কি কোম্পানির মালিক? না, আপনি যদি একটা শেয়ারও কিনেন, একটা শেয়ারের জন্য কিন্তু আপনি মালিক। এবং এই একটা শেয়ার থাকার কারণেও কিন্তু কোম্পানির এজিএম, যেটা কোম্পানির বার্ষিক সভা হয়, যেখানে শেয়ার হোল্ডারদেরকে সবাইকে দাওয়াত দেয়, আপনাকে দাওয়াত দেবে, আপনাকেও দাওয়াত দেবে, বুঝছেন? এখন তো আগে তো বার্ষিক সভাগুলা মানে অফলাইনে হইতো, কোম্পানি বিভিন্ন ক্লাব ভাড়া করতো, ওখানে সবাইকে দাওয়াত দিত, আসতো শেয়ার হোল্ডাররা, আপনার যে শেয়ার আছে ওইটার একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে আপনি যখন যাইতেন আপনি তখন ঢুকতে পারতেন। এখন করোনার পর থেকে কোম্পানিগুলো সবগুলো অনলাইন করে ফেলছে, এখন মিটিং গুলো অনলাইনে হয়। তো অনলাইনে আপনাকে লিঙ্ক দিবে কোম্পানি, আপনার কে, আপনি যদি কোম্পানির মালিক হন, আপনাকে মানে শেয়ার যদি আপনার একটা শেয়ারও যদি থাকে, আপনাকে এজিএম এর আগের দিন তারা একটা লিঙ্ক দিবে ইমেইলে, আপনার ব্রোকারেজ অ্যাকাউন্টের ইমেইলে। আপনি ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলার সময় ইমেল দিচ্ছেন না, ইমেলে একটা ইমেল দিবে যে কালকে আমাদের এজিএম আছে, এটা লিঙ্কে আপনি ঢুকতে পারবেন, ঢুকে প্রশ্ন করতে পারবেন। আপনি বিশ্বাস করেন, আপনি আমাদেরকে যেরকম প্রশ্ন করতেছেন এই যে আজকের মিটিং এ, এরকম প্রশ্ন করতে পারবেন কোম্পানি নিয়ে, এবং তারা প্রশ্নটার উত্তর দিবে। কে? মালিক পক্ষ নিজে, মানে ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর নিজে প্রশ্নের উত্তর দিবে আপনাকে। যে হ্যাঁ, আপনি ধরেন এখানে একদিন প্রশ্ন করলেন, ধরেন আব্দুল্লাহ ভাই প্রশ্ন করলেন যে ভাই আমি জানতে চাচ্ছি, আসলে আমি আপনাদের কোম্পানির শেয়ার হোল্ডার, আমি জানতে চাচ্ছি যে কোম্পানির সামনে কি করতে পারেন, আপনারা প্রফিটকে বাড়ানোর জন্য কি করবেন, এবং ম্যানেজিং ডিরেক্টর নিজে উত্তর দিবেন যে ওনারা কি চিন্তা করতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। এখন বিষয়টা হচ্ছে স্টক মার্কেট কি? তাহলে আপনারা সবাই জেনে গেছেন যে স্টক মার্কেট কি, যেখানে স্টক কেনা বেচা হয়, বিভিন্ন পাবলিক কোম্পানির স্টক কেনা বেচা হয়। তো এখানে আমি যেখানে আপনাদের এখানে যে ডেফিনেশনটা লিখছি, ডেফিনেশনটা হচ্ছে এটা একটা ওপেন মার্কেট প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ার ট্রানজাকশন করা যায়। ওপেন মার্কেট প্ল্যাটফর্ম আর ক্লোজ মার্কেট প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটার পার্থক্যটা আমি পরে বুঝাচ্ছি। আগে বুঝতে হবে যে পাবলিক লিস্টেড স্টক মার্কেটে, পাবলিক লিস্টেড হচ্ছে ওইসব কোম্পানি যেসব কোম্পানির শেয়ার পাবলিক কিনতে পারবে, এবং পাবলিক কোথেকে কিনবে? স্টক মার্কেট থেকে কিনবে। যেমন স্কোয়ার ফার্মা পাবলিক কোম্পানি, ব্র্যাক ব্যাংক পাবলিক কোম্পানি, এইসব কোম্পানির শেয়ার আপনি স্টক মার্কেট থেকে কিনতে পারবেন। ঠিক আছে, যেমন বসুন্ধরা পাবলিক কোম্পানি না, প্রাইভেট কোম্পানি, বসুন্ধরা প্রাইভেট লিমিটেড। তার মানে কি? বসুন্ধরার মালিক যার কাছে ইচ্ছা তার কাছে শেয়ার বিক্রি করতে পারবে, কিন্তু ওর শেয়ার পাবলিক কিনতে পারবে না। কেন? কারণ এটা তো স্টক মার্কেটে নাই। ঠিক আছে, এমন অনেক কোম্পানি আছে যারা স্টক মার্কেটে নাই, হ্যাঁ, তাদের শেয়ার পাবলিক কিনতে পারবে না। ঠিক আছে, তো যেমন আমরা যে পৃথিবীতে দেখতেছি যে অ্যাপেল $3 ট্রিলিয়ন কোম্পানি, এনভিডিয়া $4 ট্রিলিয়ন কোম্পানি, আপনার মাইক্রোসফট $2 ট্রিলিয়ন কোম্পানি, এগুলো সব পাবলিক কোম্পানি। এবং এগুলো কত ট্রিলিয়ন ডলার, কত লাখ কোটি টাকার কোম্পানি, এটা আমরা বলতে পারতেছি একমাত্র তারা স্টক মার্কেটে আছে বলে। স্টক মার্কেটে যদি না থাকতো আমি জানতামও না যে আসলে তাদের ভ্যালুয়েশন কত, কার কাছে কত শেয়ার আছে। ওকে, সো বাংলাদেশে এমন অনেক কোম্পানি আছে যেগুলো পাবলিক না, যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, অনেক বড় একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, কিন্তু ওরা স্টক মার্কেটে নাই, আসে না এখনো, ওরা এখনো প্রাইভেট কোম্পানি। তো ওদের ট্রেড লাইসেন্সে দেখবেন লেখা থাকবে ইনসেপ্টা প্রাইভেট লিমিটেড। যেদিন ওরা স্টক মার্কেটে চলে আসবে, যেদিন তারা বলবে যে আমরা স্টক মার্কেটে আসবো, এবং যেদিন থেকে তাদের শেয়ার স্টক মার্কেট থেকে কেনা যাবে, ইনসেপ্টার শেয়ার স্টক মার্কেট থেকে কেনা যাবে, সেদিন আমরা বলবো ইনসেপ্টাকে পিএলসি, ইনসেপ্টা পিএলসি। আপনারা দেখবেন স্টক মার্কেটে ডিএসসি ওয়েবসাইটে যখন আপনারা শেয়ার কিনতে যাবেন, দেখবেন শেয়ারের পাশে লেখা পিএলসি, তাই না? দেখছেন না পিএলসি? দেখছেন কেউ? জি জি জি। পিএলসি মানে হচ্ছে পাবলিক লিস্টেড কোম্পানি। পিএলসি মানে হচ্ছে যে পাবলিক লিস্টেড কোম্পানি। তার মানে যেসব কোম্পানির পাশে পিএলসি দেখবেন, বুঝতে হবে হচ্ছে এটা শেয়ার স্টক মার্কেটে আছে এবং এটা শেয়ার কেনা যায়। এখন এখানে আরেকটা শব্দ আছে যেটা আপনারা অনেকে জানেন না, ওপেন মার্কেট প্ল্যাটফর্ম আর ক্লোজ মার্কেট প্ল্যাটফর্ম। এটা কি? এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। ওপেন মার্কেট প্ল্যাটফর্ম আর ক্লোজ মার্কেট প্ল্যাটফর্মটা কি? ওপেন মার্কেট প্ল্যাটফর্ম হচ্ছে যে মার্কেট সাপ্লাই আর ডিমান্ডের উপর চলে, শুধুমাত্র সাপ্লাই ডিমান্ডের উপর। সাপ্লাই ডিমান্ড মানে আমি আপনাকে বুঝাই। কালকে যদি সয়াবিন তেলের ডিমান্ড বেড়ে যায় বাংলাদেশে, আপনার কি মনে হয় সয়াবিন তেলের দাম কেমন হবে? বেড়ে যাবে। আমরা এটা অনেকেই ফেস করি না, যে ঈদ যখন আসে অথবা কোরবান যখন আসে, তখন ঈদের সময় দেখি মুরগির দাম বেড়ে যায়। কেন? কারণ সবাই মুরগি কিনবে, ঈদে বিরিয়ানি রান্না করবে, তাই না? এটা হয় না? আপনারা সবাই ফেস করেন না বাজারে গেলে? আমি তো ফেস করি, তাই না?
ঈদে হোক, পূজাতে হোক, নাকি? জি। পড়ে হ্যাঁ। যায়। কেন? কারণ জি স্যার। মুরগির মার্কেটটা, আচ্ছা একটু বলে দিই, আমাকে কেউ স্যার ডাকবেন না প্লিজ, আমাকে ভাই ডাকবেন, ঠিক আছে? আমি আপনাদের স্যার না, ভাই, ঠিক আছে? আমাদের এখানে ভ্রাতৃত্ব সম্পর্ক হবে। আচ্ছা, আহ সেটা হচ্ছে এইগুলা মুরগির, আমাদের বাংলাদেশে যতগুলা বিজনেস আছে, যেমন মুরগি বলেন, আপনি এই যে তেল বলেন, এগুলো সবগুলো হচ্ছে ওপেন মার্কেট। কেন? কারণ এগুলোর দামটা সাপ্লাই আর ডিমান্ডের উপর চলে। অর্থাৎ কোন একটা জিনিসের ডিমান্ড বেড়ে গেলে, ধরেন মুরগির ডিমান্ড বেড়ে গেছে, কালকে দেখবেন মুরগির দাম হুড় করে বেড়ে গেছে। আমাদের এখানে সিন্ডিকেটরা যে কাজটা করে, ডিমান্ড যখন বেড়েছে তারা সাপ্লাইটা কমায় দেয় যাতে দামটা আরো বেশি বাড়তে পারে। কারণ ওপেন মার্কেট, কোনো কি নাই, আপনার হদিস নাই। হ্যাঁ, কালকে যদি দেখেন যে মানে ধরেন আল্লাহ না করুক, কালকে ধরেন ফার্মের মুরগিতে ধরেন একটা অসুখ আসলো, আল্লাহ না করুক, সৃষ্টিকর্তা না করুক জিনিসটা, বাংলাদেশ সুস্থ থাকুক, কিন্তু একটা ধরেন অসুখ আসলো, ফার্মের মুরগির ডিমান্ডটা কমে গেল। হ্যাঁ, তাহলে কি মনে হয় আপনার, ফার্মের মুরগির দাম কি আর 200 টাকা কেজি থাকবে? আপনাদের কি মনে হয়? কমে যাবে। কমে যাবে। অবশ্যই না স্যার, কমে যাবে। সাপ্লাই ডিমান্ডের উপর চলবে। এবার আমি আপনাকে বলি, এটা হচ্ছে ওপেন মার্কেট প্ল্যাটফর্ম। ক্লোজ মার্কেট কোনগুলাকে বলে? ক্লোজ মার্কেটটা বুঝাই এবার। ট্রেনের টিকিট কিনেন না আপনারা সবাই? মোটামুটি বাংলাদেশে তো সবাই ট্রেনের টিকিট কিনছে, তাই না? ঈদের সময় কি ট্রেনের টিকিটের দাম বেড়ে যায়? না ভাইয়া, সমানই থাকে, একই রকম থাকে। হ্যাঁ, আজকে যদি আপনি ঢাকা থেকে চিটাগং যান, আজকে সুবর্ণ এক্সপ্রেসের এসি টিকিটের দাম 656 টাকা, ঈদের সময় কিন্তু 656 টাকাই থাকবে। ব্ল্যাক মার্কেটের কথা আলাদা, ওইটা না, অরিজিনালটা 656 টাকাই থাকবে। ঈদে কিন্তু টিকিটের ডিমান্ড অনেক, তো ডিমান্ড অনেক বলে কি সরকার কি দাম বাড়ায় ফেলে টিকিটের? জি না, দাঁড়াইতে পারেন না। দামটা সেম থাকে। এটা হচ্ছে ক্লোজ মার্কেট। ক্লোজ মার্কেট মানে হচ্ছে যেটার দাম, যে পণ্যটার দাম সাপ্লাই ডিমান্ডের উপর ডিপেন্ড করে না। সাপ্লাই যার ডিমান্ড, মানে ডিমান্ড বাড়লেও দাম সেম, ডিমান্ড কম থাকলেও দাম সেম। মানে আজকে যদি ট্রেনটা খালিও যায়, মানে ধরেন পুরো ট্রেন খালি, আপনি কি সরকারকে গিয়ে বলতে পারবেন যে আপনার ট্রেনটা খালি যাচ্ছে, আমাকে 600 টাকার টিকিটটা 300 টাকায় দেয়? এমনি তো লসে যাচ্ছে, এটা হবে না। আবার ট্রেনটা যদি পুরাই যায়, মানে ধরেন 50টা সিট আছে একটা বগিতে, লাইন ধরছে 100 জন মানুষ, কারণ কালকে ঈদ, তখন কিন্তু সরকার বলবে না যে ডিমান্ড অনেক, 800 টাকা দিতে হবে টিকিট, এটা কিন্তু বলবে না। সো এটা হচ্ছে ক্লোজ মার্কেট। এখন আমি বলি স্টক মার্কেট হচ্ছে একটা ওপেন মার্কেট। ওপেন মার্কেট মানে হচ্ছে কালকে যদি শুনেন যে স্কোয়ার কোম্পানি ভালো ডিভিডেন্ড দিবে, মার্কেটে স্কোয়ারের শেয়ারের ডিমান্ড বেড়ে গেছে, সবাই স্কোয়ারের শেয়ার কিনতে চাচ্ছে, তাহলে স্কোয়ারের দামটা বেড়ে যাবে। আর যদি শোনা যায় যে মার্কেট ডিমান্ড নাই, ভালো না কোম্পানিটা, তাহলে কালকে দাম কমে যাবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনারা তো এই নিউজটা শুনছেন যে বাংলাদেশে 5টা ব্যাংক একীভূত হয়ে যাচ্ছে, তাই না? কোয়ালিশনে যাচ্ছে, তাই তো? 5টা ইসলামিক ব্যাংক, নাকি? এনআরবি গ্লোবাল ইসলামী, আল আরাফা ইসলামী, এরকম 5টা ইসলামী, এক্সিম ব্যাংক সহ, তাই না? তাই তো? আপনি দেখবেন যে স্টক মার্কেটে তাদের দাম অনেক কম, শেয়ারগুলোর দাম অনেক কম। কারণ কি? কারণ পেপার পত্রিকায় আসছে যে তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো খারাপ চলতেছে, এই ব্যাংকগুলা পেপার পত্রিকায় আসছে যে খারাপ চলছে, এই জন্য ইনভেস্টরদের সাইকোলজি ছিল যে এই কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে, আমরা এগুলো এখন কিনবো না। কেউ আর এই কোম্পানিগুলো শেয়ার কিনতে চাচ্ছে না। কিনতে যখন চাচ্ছে না, এগুলোর ডিমান্ড কমে গেছে, ডিমান্ড যখন কমে গেছে, এগুলোর দাম কমে গেছে। তার মানে স্টক মার্কেটের দামটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেকেই বলে যে আমরা আসলে অনেকে আপনারা শুনছেন যে আমরা আসলে এই অমুক আছে যে দাম নিয়ন্ত্রণ করে, অমুক আছে, ওনারা এগুলো সামান্য, পুরা হোল স্টক মার্কেটের দাম কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, ওনারা সামান্য। ধরেন আপনি শুনছেন যে তমুক এবিসিডি ভাইয়ের কথাই দাম উঠে দাম নামে, এটা পুরো মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কেমন আমি বলি, উনি একটা কোম্পানি ধরে, এবিসিডি ভাই কি করে, একটা কোম্পানি ধরে, ছোট একটা কোম্পানি ধরে, এই ছোট কোম্পানিটাকে মানুষজনের মাধ্যমে আইটেম বলে বলে বিক্রি করায়, যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে দেখি, দেন ওগুলো মানুষকে দিয়ে যখন কেনায় আলতু ফালতু শেয়ার গুলো, তখন এটার দাম বাড়ে। উনি কিন্তু নিজে কিন্তু কেউ একটা কোম্পানির দাম বাড়াতে পারবে না, পসিবল না। বুঝছেন? গেমটা আমরা শিখবো আস্তে আস্তে যে আসলে কিভাবে কারসাজি গুলো হয়, আমাদের ক্লাসে আছে এটা, আমরা শিখাবো। এখন কথা হচ্ছে স্টক মার্কেট আসলে রেগুলেট করে কে, মানে দেখাশোনা করে কে? একটা মার্কেটকে তো দেখাশোনা করতে হবে, দেখাশোনা করা হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে, সরকার নিজেই। আমরা এটা পরে যাও। স্টক মার্কেটে আসলে কারা আছে, যে আপনি যে জানতে চাচ্ছেন যে স্টক মার্কেট আসলে কারা আছে, স্টক মার্কেট কি করে? স্টক মার্কেটে 3টা জিনিস আছে, 3টা। প্রথম হচ্ছে ইনভেস্টর, আপনি আমি, যারা আমরা শেয়ার কিনবো বিক্রি করবো,
শেয়ার কিনছে বিক্রি করছে, আমরা হচ্ছে ইনভেস্টার যারা ইনভেস্ট করব। দ্বিতীয়ত আসে হচ্ছে পাবলিক কোম্পানিগুলা, মানে যাদের শেয়ার আমরা কিনবো, এত পাবলিক কোম্পানি, তাদের শেয়ার তো আমরা কিনবো, এই কোম্পানিগুলা। 3 নম্বরে আসে হচ্ছে ব্রোকার। ব্রোকার 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 মানে কি? ব্রোকার মানে হচ্ছে দালাল। এখন ব্রোকারদের কাজ কি? ব্রোকারদের কাজ হচ্ছে আপনাকে শেয়ারটা কিনে দেওয়া। আপনাকে শেয়ারটা কিনে দেওয়া, আপনি যে শেয়ারটা কিনতে চাচ্ছেন, আমি যদি বলি কালকে আমি স্কোয়ারের শেয়ার কিনবো, ধরেন, কেউ আবার কিনে ফেলিয়েন না, এটা পড়ানোর উদ্দেশ্যে না কোম্পানির নামটা নিলাম। এই স্কোয়ারের শেয়ার কিনবো, আমার যে ব্রোকার, আমি যে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলছি, ওখানে তো একটা ব্রোকার আছে আমার জন্য। এই ব্রোকারটা কালকে মার্কেটে যাবে, মার্কেটে গিয়ে সে খুঁজবে যে স্কোয়ারের শেয়ার কে বিক্রি করতেছে। আপনি ধরেন স্কোয়ারে 10টা শেয়ার বিক্রি করবেন, আপনার কাছে আছে শেয়ার গুলো আগে থেকে, আপনি সে বিক্রি করবেন। আপনি আপনার ব্রোকারকে বলবেন যে আমার শেয়ারগুলো বিক্রি করে দাও। আমার ব্রোকার আর আপনার ব্রোকার দুইজনে যখন মিলিত হবে, দুইজনে যখন দেখবে যে ও বিক্রি করতেছে, আমি কিনতে আসছি, তখন তাদের মধ্যে একটা ট্রানজেকশন হবে। তো আমার ব্রোকার আপনার ব্রোকার থেকে 10টা শেয়ার কিনে আমাকে দিয়ে দিবে, এবং আমার 10টা শেয়ারের টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিবে। এটাই হচ্ছে আসলে ট্রানজেকশনটা। এখন অনেকে বলতে পারেন যে ব্রোকার কেন থাকবে, ব্রোকার থাকাটা তো ভালো না, কোনো কিছুর মিডলম্যান থাকা ভালো না। অনেকে মনে করতে পারেন বাংলাদেশে মার্কেট আছে বলে বাংলাদেশের মার্কেটে ব্রোকার, বিষয়টা এমন না। স্টক মার্কেটে ব্রোকার সব জায়গায় আছে। স্টক মার্কেটের একটা লিগ্যাল পার্টি হচ্ছে ব্রোকার, ইলিগ্যাল না, লিগ্যাল, এটা লিগ্যাল। এবং এই ব্রোকার গুলো সবাই সরকারের মাধ্যমে নিবন্ধিত। শুধুমাত্র বাংলাদেশে আছে তা না, আমেরিকাতেও কিন্তু আপনি যদি শেয়ার কিনতে যান, আপনাকে ব্রোকারের মাধ্যমে কিনতে হবে। ইন্ডিয়াতেও শেয়ার কিনতে চান, আপনাকে একটা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি মনে করেন না যে আপনি যদি আমেরিকা থাকেন, আমেরিকা বাংলাদেশ থেকে খুব, বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ, আমেরিকা খুব ভালো দেশ বলে আমেরিকাতে এমনি টাকা নিয়ে গেলে শেয়ার কিনে ফেলতে পারবেন, তা না। আমেরিকাতেও কিছু ব্রোকারেজ হাউস আছে, যেসব ব্রোকারেজ হাউসে আপনাকে বিও অ্যাকাউন্ট খুলতে হয়, এবং ওই ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনাকে শেয়ার কিনতে হবে। তো ব্রোকার পৃথিবীর সব স্টক মার্কেটে আছে, 100% সব স্টক মার্কেটে আছে। ওকে, তো এই ব্রোকার হচ্ছে আমাদের মিডলম্যান, ইনভেস্টরদের জন্য কাজ করে। ওকে, আচ্ছা, একটু রিকোয়েস্ট করি সবাইকে মিউট করে রাখবেন, কারণ এটা তো রেকর্ড হচ্ছে। তো এই রেকর্ডিং ক্লাসটা তো পরবর্তীতে আবার আপনাদেরকে আসলে ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো এই রেকর্ডিং ক্লাসটা সবাইকে পরে তো ব্যবহার করতে হবে। সো আপনাদের সুবিধার্থে আমি বললাম যে আপনারা একটু ইয়া করে নেবেন। ওকে, আচ্ছা, এই পুরো স্টক মার্কেটটাকে আসলে দেখাশোনা করে কে? সরকার। তো সরকার তো আসলে দেখাশোনা করে না, সরকারের একটা প্রতিষ্ঠান আছে। যেমন বাংলাদেশে আমরা যে পড়াশোনা করি, তো এই পড়াশোনা করার জন্য আমাদের পড়াশোনাগুলো দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয় আছে, আবার শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, এরকম। তো এটা মূলত স্টক মার্কেটটা দেখাশোনা করে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আমরা বিসেক বলি, বিসেক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এই কমিশনটা, এই প্রতিষ্ঠানটার দায়িত্ব হচ্ছে এই স্টক মার্কেটকে দেখাশোনা করা, যে স্টক মার্কেটে কেউ দুর্নীতি করতেছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবাই ঠিক মতো শেয়ার কিনতে পারতেছে কিনা, বিক্রি করতে পারতেছে কিনা। এটা কিন্তু আপনারা এটা মনে করেন না যে বিসেকের কাজ হচ্ছে শেয়ারের দাম বাড়ানো, শেয়ারের দাম কমানো। এটা কোনো বিসেকের কাজ না, বিসেক এগুলো করে না। বিসেকের কাজ হচ্ছে শুধুমাত্র দেখা যে সবাই ঠিকঠাক মতো চলতেছে কিনা। ওকে, শেয়ারের দাম বাড়বে কমবে এটা সাপ্লাই ডিমান্ডের। এখন এই বিসেকের কমিশনার কি বর্তমানে? এই বিসেকের কমিশনার হচ্ছে এখন খন্দকার রাশেদ মাকসুদ, উনি বর্তমানে বিসেকের কমিশনার। এই বিসেকটা রেগুলেট করা হয় ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে। এখন স্টক মার্কেট কয়টা আছে আসলে? বাংলাদেশের স্টক মার্কেট আছে আসলে দুইটা, একটা হচ্ছে ঢাকা স্টক মার্কেট, একটা চিটাগং স্টক মার্কেট, ঠিক আছে? তো এই দুটোটাই বিসেক নিয়ন্ত্রণ করে। এবং ঢাকা স্টক মার্কেটে হচ্ছে কিছু কোম্পানি আছে যাদের শেয়ার আপনি কিনতে পারবেন, চিটাগং স্টক মার্কেটে কিছু কোম্পানি আছে যাদের শেয়ার আপনি কিনতে পারবেন। এখন অনেকে এখানে প্রশ্ন করেন, ভাই আমি চিটাগং এর, আমি ঢাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবো? অথবা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো রাজশাহীর, আমি কি ঢাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবো? দেখেন, এটা কোনো আসলে কথা না। আপনি যে কোনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন, হ্যাঁ, শুধুমাত্র আপনি যখন বিও অ্যাকাউন্ট খুলবেন, মানে ব্রোকারেজ অ্যাকাউন্ট যখন খুলবেন, যে ব্রোকারেজ হাউসে যাবেন, তাদেরকে একটু জিজ্ঞেস করতে হবে যে তোমরা কোন স্টক এক্সচেঞ্জের আন্ডারে, তোমরা কি ঢাকার আন্ডারে নাকি চিটাগং এর আন্ডারে। যদি ঢাকার আন্ডারে হয়, তাহলে তাদের কাছে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনাকে ঢাকার স্টক মার্কেটে যে শেয়ার গুলো আছে ওগুলাই কিনতে হবে। যদি চিটাগং এর আন্ডারে হয়, তাহলে চিটাগং এর যে শেয়ার মার্কেটে যে কোম্পানিগুলো আছে আপনাকে ওগুলাই কিনতে হবে, ওগুলো শেয়ারে কিনতে পারবেন, আপনি ঢাকার মার্কেটে শেয়ার কিনতে পারবেন না। এখন অনেকে প্রশ্ন করবেন যে পার্থক্য কি?
সত্যি কথা বলতে আসলে কোনো পার্থক্য নেই। ঢাকার মার্কেটে যে কোম্পানিগুলো আছে তার কিছু শেয়ার চিটাগংয়ের মার্কেটেও আছে। যেমন স্কোয়ার, তারা যখন শেয়ার ছাড়ছে তারা বলছে আমরা 1 কোটি শেয়ার ছাড়বো স্টক মার্কেটে, 50 লাখ 80 লাখ ঢাকার মার্কেটে ছাড়বো, 20 লাখ চিটাগংয়ের মার্কেটে ছাড়বো। হ্যাঁ, ভাগ করে দিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কথা, ভাগ করে দিল। তো এটা আসলে একটা দুইটা কোম্পানি আছে, যেমন রেনাটা একটা কোম্পানি আছে। আপনারা সবাই চিনেন তো রেনাটা? চিনেন রেনাটা? ওষুধ কোম্পানি। ফার্মাসিউটিক্যাল। জি ভাইয়া চিনি। হ্যাঁ, ম্যাক্স প্রো একটা ওষুধ আছে, অনেক নাম করা ওষুধ, আমরা গ্যাস্ট্রিকের জন্য খাই, এটা ওদের ওষুধ। এই রেনাটা কোম্পানিটা যেমন ঢাকা স্টক মার্কেটে আছে, চিটাগং স্টক মার্কেটে নেই। তার মানে আপনি যদি চিটাগং স্টক মার্কেটের আন্ডারে থাকেন তাহলে কিন্তু আপনি রেনাটার শেয়ার কিনতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে বলবো যে সবাই ঢাকার মার্কেটে অ্যাকাউন্ট খুলবেন, মানে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলবেন যারা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আন্ডারে আছে। হ্যাঁ, চিটাগং এর মার্কেটে যাওয়ার দরকার নেই, কারণ চিটাগং এর মার্কেট এখনো ছোট, অত বড় হয় না, মূল মার্কেট ঢাকারটাই। ঠিক আছে, সো সবাই ঢাকারটাতেই যাবে। ওকে, মানে চেষ্টা করবেন ব্রোকারেজ হাউসটা যাতে ঢাকার মার্কেটের আন্ডারে থাকে। এখন আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা শেয়ার মার্কেটে কাজ করে আপনার এই ব্রোকারেজের পাশাপাশি, যেমন ক্লিয়ারিং হাউস আছে। এই ক্লিয়ারিং হাউস গুলোর দায়িত্ব হচ্ছে আপনার শেয়ারটাকে ক্লিয়ার করা, মানে আপনার যে বিক্রি করছে তার বিও অ্যাকাউন্ট থেকে যে কিনছে তার বিও অ্যাকাউন্টে যে আসছে, এই যে আপনি যে বিক্রি করলেন 10টা শেয়ার, আমি যে কিনলাম, আমার কাছে যে শেয়ারটা আসলো, হ্যাঁ, এটা এনশিওর করা। ক্লিয়ারিং হাউস ক্লিয়ারলি ওয়ার্কস ফর এনশিওরিং দ্য ট্রান্সফার অফ শেয়ারস, অর্থাৎ আপনার শেয়ারটা ঠিক মতো ট্রান্সফার হচ্ছে কিনা এটা দেখা হচ্ছে ক্লিয়ারিং হাউসের কাজ। এগুলো কিছু সরকারি প্রতিষ্ঠান, এগুলো আমাদের সামনে আসে না, এগুলো জানার দরকার নেই আমাদের যে কারা ক্লিয়ারিং হাউস, এগুলো পিছনে কাজ করে। সেকেন্ড হচ্ছে সেটেলমেন্ট ব্যাংক। সেটেলমেন্ট ব্যাংক কারা? সেটেলমেন্ট ব্যাংক হচ্ছে আপনারা যারা বিও অ্যাকাউন্ট খুলছেন অথবা বিও অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন, আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হয় না, তাই না? দিতে হয়। জি ভাইয়া। কেউ খুলছে, হ্যাঁ, একটা বিও অ্যাকাউন্টের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়। ঠিক আছে, তো আপনি ধরেন ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন ব্র্যাক ব্যাংক, আপনারটা ব্র্যাক ব্যাংক, আমারটা সিটি ব্যাংক ধরেন। তো আমি যদি শেয়ার কিনি, আমি যদি আপনার থেকে শেয়ার কিনি, তো আমার তো আপনাকে টাকা দিতে হবে। তাহলে আমার সিটি ব্যাংক থেকে টাকাটা আপনার ব্র্যাক ব্যাংকে যাবে না, তাই না? হ্যাঁ। এইটা হচ্ছে, তার মানে এই দুইটা ব্যাংক আমার কি ফোন করে বলা লাগে সিটি ব্যাংকে যে আমি শেয়ার কিনছি, ব্র্যাক ব্যাংকের এই অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দাও? বলা লাগে? লাগে না। আমি জাস্ট শেয়ারটা চাপ দিই, কিনা হয়ে যায়, টাকা অটোমেটিক চলে যায়। বিও অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক কাটে, ব্র্যাক ব্যাংক থেকে ওখানে চলে যায়, সিটি ব্যাংক থেকে ব্র্যাকে চলে যায়। তো এটা কেন হয়? কারণ ব্যাংকগুলো নিজেদের মধ্যে সেটেল করে রাখে। ব্যাংকেরও কিছু প্রতিষ্ঠান আছে, ব্যাংকের ভিতরে কিছু অঙ্গ প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে শেয়ার মার্কেটে কাজ করে। তাদের কাজ হচ্ছে তাদের ক্লায়েন্টদের টাকা ট্রান্সফার করা, যে তাদের এই ক্লায়েন্টটা এত টাকা শেয়ার কিনছে, কোন ব্রোকারেজ থেকে কিনছে, এই ব্রোকারেজ থেকে, তার মানে কত টাকা ট্রান্সফার করতে হবে, এটা ওই ব্রোকারেজের ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, এটা করে দেয়। এবং বিশ্বাস করেন এরকম শত শত কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে প্রতিদিন, যেটা আমি জানিও না। এগুলো পর্দার পিছনে হচ্ছে, ওরা কাজ করে এগুলো নিয়ে। ঠিক আছে, এগুলো টেনশনের কিছু নেই। 3 নাম্বার হচ্ছে সিডিবিএল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান, খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেড। সার্চ করলেই পাবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সিডিবিএল, চলে আসবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, লাইভ দেখাবো। আমাদের এই কোর্সটা করার কারণটা হচ্ছে আমরা লাইভ দেখাবো সবকিছু। ঠিক আছে, সিডিবিএল দেখতে পাচ্ছেন তো সবাই? লাইভ দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যায়। আচ্ছা, এইটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল। ঠিক আছে, আগে একটা সময় ছিল যে আপনার যে শেয়ারগুলা, আপনি যে শেয়ারগুলা কিনতেছেন, ওই ম্যাক্সিমাম শেয়ার আপনার ব্রোকারেজ হাউসের আন্ডারে থাকতো আগে। হ্যাঁ, মানে আপনি যে শেয়ারটা কিনছেন এই শেয়ারটা ব্রোকারেজ হাউসের আন্ডারে, মানে আমি ধরেন 10টা শেয়ার কিনলাম, এই 10টা শেয়ার ব্রোকারেজ হাউস রেখে দিবে, মানে আমি যে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলছি, বিও অ্যাকাউন্ট খুলছি শেয়ার কেনার জন্য, ওরা রেখে দিবে। ঠিক আছে, এখন তাহলে ওরা রেখে দেওয়ার পর একটা সমস্যা হচ্ছিল বাংলাদেশে, সেটা হচ্ছে ব্রোকারেজ হাউস গুলো কি করতেছিল, বিভিন্ন ক্লায়েন্টদের টাকা মেরে দিচ্ছিল। এটা 2019-এর আগে, 19-এর আগে আপনারা শুনছেন না যে ব্রোকারেজ হাউস টাকা মেরে চলে গেছে, শেয়ার হাওয়া হয়ে গেছে। আমি শেয়ার কিনে রাখছি, কালকে সকালে উঠে ব্রোকারেজকে ফোন দিলাম, দেখলাম যে শেয়ার নাই। ঠিক আছে, এটা অহরহ হইতো বাংলাদেশ, আগে হইতো, এখন এই ভয়টা নেই। কেন? কারণ বাংলাদেশের সরকার সিডিবিএল একটা প্রতিষ্ঠান খুলছে, এটা সরকারি প্রতিষ্ঠান, ব্যাংকের মতো। তার মানে সবগুলা শেয়ার আপনি যে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করেন, ব্রোকারেজ শুধুমাত্র আপনাকে শেয়ারটা কিনে দিতে পারবে, কিন্তু শেয়ারটা ঠিক জমা থাকবে হচ্ছে সিডিবিএল এর কাছে। আপনার নামে সিডিবিএল একটা অ্যাকাউন্ট থাকবে,
এটা আপনাকে করতে হবে না অ্যাকাউন্টটা, ওই ব্রোকারেজ হাউসের আন্ডারে একটা অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যাবে। আপনি জাস্ট বিও অ্যাকাউন্ট খুলবেন, যে জিয়াউর রহমান বিও অ্যাকাউন্ট খুলছে, জিয়াউর রহমানের বিও অ্যাকাউন্টের নামে আরেকটা অ্যাকাউন্ট সিডিবিএল এ জমা হয়ে যাবে। ঠিক আছে, আমার একটা রেকর্ড সিডিবিএল এর কাছে থাকবে, এবং আমি যে ব্রোকারেজে শেয়ার রাখি না কেন ওটা সিডিবিএল এর কাছে থাকবে। এখন ব্রোকারেজকে আর সরকার পারমিশন দেয় না শেয়ারগুলো রাখার জন্য। তার মানে ব্রোকারেজ হাউস যদি চলেও যায়, ধরেন ব্রোকারেজ হাউস দেউলিয়া হয়ে গেছে, হ্যাঁ ব্রোকারেজ হাউস নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওই সিডিবিএল আপনার শেয়ারগুলো আপনাকে দিয়ে আরেকটা ব্রোকারেজে দিয়ে দিই, যে ঠিক আছে ভাই আপনার এই ব্রোকারেজটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, অথবা ব্রোকারেজ দেউলিয়া হয়ে গেছে, আপনাকে আরেকটা নতুন ব্রোকারেজে অ্যাকাউন্ট খুললে ওটাতে আপনাকে সিডিবিএল এ পাঠাই দিবে, সিডিবিএল এ পাঠাই দিবে আপনার শেয়ারগুলো। সিডিবিএল আপনাকে ওই আপনি যে অ্যাকাউন্টে বলবেন ওইটা, হ্যাঁ একটু লেংদি প্রসেস কিন্তু পাঠাই দিবে। তার মানে আগে যেটা ছিল যে শেয়ার নিয়ে হাওয়া হয়ে যাওয়া, অথবা ব্রোকার চাইলে আপনার শেয়ার বিক্রি করে দিতে পারবে, এটা এখন পারবে না। আপনার পারমিশন ছাড়া আপনার শেয়ার কেউ কিনতেও পারবে না, আপনার পারমিশন ছাড়া আপনার শেয়ার বিক্রিও করতে পারবে না। তবে তবে যদি আপনি, অনেকে আপনারা বুঝেন না, আপনার ব্রোকারকে ফোন করে বলেন যে হ্যাঁ ভাই আপনার যা খুশি তা করেন, এইটা যখন আপনি বলে দেন, তাহলে আপনি কি জানেন যে ব্রোকারকে আপনি যখন ফোন করেন আপনার প্রতিটা কল কিন্তু রেকর্ড হয়, প্রতিটা কল রেকর্ড হয়। তার মানে পরবর্তীতেও আপনি যখন বলছেন যে আপনার যা খুশি তা করেন, তখন কিন্তু সে কি করবে, সে আপনার অ্যাকাউন্ট নিয়ে যা খুশি তা করতে পারবে, আপনার ইচ্ছা মতো শেয়ার বিক্রি করতে পারবে, কিনতে পারবে। পরবর্তীতে আপনি ওর নামে মামলা করতে পারবেন, কারণ যখন মামলা করতে যাবেন যে সে আমার পারমিশন ছাড়া আমার 3 লাখ টাকা শেয়ার বিক্রি করে দিচ্ছে না, তখন ও কোর্টে গিয়ে এই রেকর্ডটা আপনাকে দেখাবে যে উনিই বলছেন আমাকে যা খুশি তা করতে। তার মানে ব্রোকারেজের সাথে ডিল করার আগে খুবই ঠান্ডা মাথায় ডিল করতে হবে। আপনি কতগুলো শেয়ার অর্ডার দিচ্ছেন, যদি আপনি ম্যানুয়ালি ফোন করে করে কেনা বেচা করেন, আর যদি ম্যানুয়ালি কেনা বেচা না করেন, অ্যাপের মাধ্যমে করেন, তাহলে তো কোনো সমস্যা নেই। অ্যাপের মাধ্যমে করলে তো আপনারটা আপনার কাছে, ব্রোকার কিছুই করতে পারবে না। আপনি জাস্ট অর্ডার দিবেন, ব্রোকার আপনাকে কিনে দেবে। হ্যাঁ একটা শেয়ারও বেশি কিনতে পারবে না, একটা শেয়ারও কম বিক্রি করতে পারবে না, যা বলবেন তাই হবে। তো সিডিবিএটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে মনে করতেছেন, অনেকে শুনছেন যে শেয়ার মার্কেট থেকে টাকা হাওয়া হয়ে যায়, এটা এখন আর হবে না। 2019-এর আগে হয়তো, এটা আমি আপনাদের সামনে স্বীকার করলাম, 2018-19-এর আগে হয়তো, বাট এখন আর হবে না এটা। ঠিক আছে, এই বিগত 6 বছর আর হয় না, কারণ এখন সিডিবিএল আন্ডারে সব শেয়ার। আর 4 নাম্বার হচ্ছে ট্রান্সফার এজেন্ট। ট্রান্সফার এজেন্ট কারা, এগুলো আসলে আপনার জানার দরকার নেই। ট্রান্সফার এজেন্ট হচ্ছে ব্রোকারের মতো কিছু আছে যারা হচ্ছে টাকা ট্রান্সফারের কাজ করে, এগুলা খুবই অল্প জিনিসপত্র। তো এই 4টা জিনিস আমি আশা করি আপনারা বুঝছেন যে আসলে কিভাবে স্টক মার্কেটের পিছনে কি হয় না হয়। এখন অনেকে আমাকে বলতে পারেন ভাই এগুলা কেন শিখাচ্ছেন, এগুলা শিখে আমি কি করব, কাজ আছে না, আমরা শিখি না বলে আসলে আমরা টাকা লস করে আমরা বিপদে পড়ি। এই যেমন আজকে আমি এখন আপনাকে শিখাইলাম যে ব্রোকারকে ফোন দিয়ে আপনি যা তা বলতে পারবেন না। হ্যাঁ এগুলো হচ্ছে শিক্ষা, এগুলো আমরা শিখি না, তারপর লস করি, তারপর আমরা বলি সরকারের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, আমরা আমাদের নিজেদের দোষ স্বীকার করি না। ওকে, এটা আমাদের বাঙালি মানুষের খুবই, আমি সহ আমাদের অনেক বড় একটা খারাপ দিক আর কি। এখন প্রশ্ন হচ্ছে আসলে স্টক মার্কেটে কেন আসে কোম্পানিগুলো, মানে কোম্পানিগুলোর কাজ কি, মানে স্টক মার্কেটে না আসলে কি হয়, কেন একটা কোম্পানি স্টক মার্কেটে যাওয়া প্রয়োজন, এবং স্টক মার্কেট কেন আছে। মূলত 3টা কারণে স্টক মার্কেটে যেতে পারে একটা কোম্পানি। ঠিক আছে, 3টা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে কোম্পানি ধরেন কোনো একটা বড় প্রজেক্ট করবে, 500 কোটি টাকা প্রয়োজন, অথবা 2000 কোটি টাকা প্রয়োজন। ঠিক আছে, ব্যাংক লোন কোম্পানি অনেক নিয়ে ফেলছে, এখন আর ব্যাংক লোন নিতে পারবে না কোম্পানির কাছে মনে হচ্ছে যে আমাদের কিছু অংশ বিক্রি করে শেয়ার মার্কেটে থেকে টাকা তুলে ওই টাকাটা দিয়ে আমরা কি আমাদের যাবতীয় কোম্পানির খরচটা আমরা করতে পারবো। হ্যাঁ মানে ক্যাপিটাল নিচ্ছে, কোম্পানি ক্যাপিটাল নিচ্ছে বাইরে থেকে বিজনেসের গ্রোথের জন্য, এটা একটা কারণ। হ্যাঁ যে ঠিক আছে আমরা আমাদের কোম্পানি 30% বিক্রি করে দিলাম, স্টক মার্কেটে যারা শেয়ার আছে, মানে স্টক শেয়ার মানে ইনভেস্টর যারা আছে তাদের কাছে বিক্রি করে দিলাম, হ্যাঁ ওখান থেকে আমি টাকা তুলে আনলাম, ওই টাকাটাতে আমি আমার কোম্পানিতে কাজে লাগালাম। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন আছে, আমি জানি প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকাটা স্বাভাবিক। আমি ক্লাস শেষে সবার প্রশ্ন নিই, আপনাদের একটু কষ্ট করতে হবে যে ক্লাস করার সময় আপনারা একটা নোট রাখবেন সামনে, আজকে ক্লাসে কি কি পড়াচ্ছি এটা একটু লিখবেন, আর হচ্ছে কোন প্রশ্ন থাকলে এটা একটু লিখবেন। ওকে, সো ফার্স্ট হচ্ছে এটা যে ক্যাপিটাল, বিজনেসের জন্য ক্যাপিটাল তোলা। ঠিক আছে, এটা আমরাও করতে পারি যে ভাই আমার ব্যবসা চলতেছে না, আমার আরো 2টা মেশিন কিনতে হবে, তুই ভাই বন্ধু আমাকে 20 লাখ টাকা দে। আমি এটার জন্য এখন বন্ধু আমাকে বললো 20 লাখ টাকা দিলে তুই আমাকে কি দিবি, আমি বললাম যে ঠিক আছে বন্ধু, আমি তোমাকে আমার কোম্পানির আমার দোকানের 10% শেয়ার দিয়ে দিই। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কোম্পানির অনেক সময় লোন অনেক হয়ে যায়, এই লোনগুলো কিভাবে শোধ করবে কোম্পানি আর বুঝতে পারে না। ধরেন একটা কোম্পানি আছে, তার বাৎসরিক প্রফিট ধরেন 50 কোটি টাকা,
বাৎসরিক প্রফিট 50 কোটি টাকা, কিন্তু তার লোন হচ্ছে ধরেন 5,000 কোটি টাকার লোন আছে তার কাছে। তার মানে বাৎসরিক প্রফিট দিয়ে কিন্তু সে লোনটা শোধ করতে পারবে না। এরকম লোন শোধ করতে হলে তার 100 বছর সময় লাগবে। তখন সে চিন্তা করলো কি, যে ঠিক আছে আমি 2,000 কোটি টাকা লোন শোধ করে দিয়ে আমার কোম্পানির একটা অংশ বিক্রি করি। কিভাবে? আমার কোম্পানির 10% আমি বিক্রি করে দিই। 10% মানে ধরেন ও ধরে নিল যে আমার কোম্পানি 10% মানে 1 কোটি শেয়ার। 1 কোটি শেয়ার আমি বিক্রি করে দিই। একটা শেয়ারের দাম আমি ধরবো 2,000 টাকা করে। একটা শেয়ারের দাম 2,000 টাকা করে ধরবো, তাহলে 1 কোটি শেয়ারের দাম 2,000 কোটি টাকা। এই 2,000 কোটি টাকা যেগুলো আসবে এগুলো দিয়ে আমি আমার লোনের কিছু অংশ শোধ করে দিই। এটা একটা কারণ হতে পারে। এই কারণেও কোম্পানির অনেক স্টক মার্কেট যায়। আবার 3 নাম্বার হচ্ছে একটা কোম্পানি যখন অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, মানে বিশাল বড় হয়ে গেছে, অর্থনীতির জন্য অনেক বড় একটা অংশ হয়ে গেছে, তখন কি করে এই কোম্পানিটার উপর নজরদারি বাড়ানোর জন্য সরকার কি করে, বলে হচ্ছে কি তোমরা এখন আর প্রাইভেটলি চালাইতে পারবে না এই কোম্পানিটা, তোমাদের কোম্পানিটা অর্থনীতির জন্য অনেক বড় কোম্পানি, তোমাকে এখন এটা পাবলিক করতেই হবে। কেন? পাবলিক করলে একটা মজার জিনিস আছে, পাবলিক করলে কোম্পানির প্রতিটা হিসাব পাবলিক হবে। মানে কি, কোম্পানি যদি 1 টাকাও কোথাও ব্যয় করে, এটা কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট আমরা পড়বো, ওই অ্যানুয়াল রিপোর্টে দিয়ে দিবে ওরা যে আমরা এই 1 টাকা এখানে ব্যয় করছি, 2 টাকা এখানে ব্যয় করছি। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলা যেমন বসুন্ধরা গত বছর কত টাকা প্রফিট করলো আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। ধরেন এই ইনসেপ্টা গত বছর কত টাকা প্রফিট করলো, কোথায় কোথায় টাকা খরচ করলো, মার্কেটিং এ কত টাকা খরচ করলো, এটা আমরা কেউ জানি না। কিন্তু স্কোয়ার যেহেতু পাবলিক কোম্পানি, ওরা গত বছর মার্কেটিং এ কত টাকা খরচ করলো, কত টাকা প্রফিট করলো, কত টাকা সেল করলো, ওষুধের থেকে কত টাকা সেল আসলো, এগুলো সব আমরা জানি। তাদের অ্যানুয়াল রিপোর্ট করলে আমরা সবই বুঝতে পারবো। ওকে, সো অনেক সময় এটা হয়, যেমন এখন গভর্নমেন্ট পুশ করতেছে কাদেরকে, নেসলে, সিনজেন্টা, এসব কোম্পানিকে পুশ করতেছে যে তোমরা স্টক মার্কেটে আসো। কেন? কারণ তোমরা কোম্পানি অনেক বড় হয়ে গেছে, এখন তোমরা কোম্পানি আর এভাবে প্রাইভেট রেখে দিতে পারবে না। বসুন্ধরাকেও পুশ করতেছে, অনেক কোম্পানিকে পুশ করতেছে। সো পৃথিবীতে আপনি যে আজকে দেখতেছেন মুকেশ আম্বানি, যেমন ইন্ডিয়াতে মুকেশ আম্বানি, রিলায়েন্স, টাটা, এরা আজকে সবচেয়ে বড় কোম্পানি, কারণটা হচ্ছে এরা স্টক মার্কেটে আসছে। এগুলো সবগুলো পাবলিক কোম্পানি, টাটা, রিলায়েন্স। যদি প্রাইভেট কোম্পানি হতো এদেরকে কেউ চিন্তা না। যেমন ইন্ডিয়ার প্রাইভেট বিজনেসম্যান গুলোকে কেউ চিনেন না আপনারা, সবাই মুকেশ আম্বানিকে চিনে, টাটাকে চিনে, নারায়ণ মূর্তিকে চিনে, ইউএসএ তে আপনি বিল গেটস কে চিনেন, ওয়ারেন বাফেটকে চিনেন, মার্ক জাকারবার্গকে চিনেন, ইলন মাস্ককে চিনেন। এই কারণ আজকে তাদেরকে চিনেন, কারণটা হচ্ছে এরা সবগুলা স্টক মার্কেট থেকে বিলিয়নিয়ার হয়েছে, মানে তাদের কোম্পানি স্টক মার্কেটে আসে এবং তারা এই জন্য বিলিয়নিয়ার। তাদের কোম্পানিগুলো যদি স্টক মার্কেটে না যেত, টেসলা, মাইক্রোসফট, অ্যাপেল, এনভিডিয়া, বার্কশায়ার হ্যাথওয়ে, গুগল, এগুলো যদি স্টক মার্কেটে না যেত, এদেরকে কেউ চিনতেন। তার মানে একটা কোম্পানি বড় হওয়ার অনেক বড় একটা পরিচয় হচ্ছে স্টক মার্কেটে আসা, যে কোম্পানিটা স্টক মার্কেটে আসছে। ওকে, তো এই 3টা কারণে মূলত স্টক মার্কেটে কোম্পানিগুলো আসে। তো আই হোপ বুঝাইতে পারছি আমি আপনাদেরকে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ক্লাস শেষে। এখন আইপিও জিনিসটা আসলে কি? আইপিও জিনিসটা কি? আইপিও হচ্ছে একটা প্রসেস, ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রসেসটা আসলে কি? প্রসেসটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি যখন প্রাইভেট থেকে পাবলিক কোম্পানিতে যায়, প্রাইভেট থেকে পাবলিক কোম্পানিতে যাওয়ার জন্য ওকে একটা অনেক লম্বা প্রসেসের মাধ্যমে যেতে হয়। মানে একটা প্রাইভেট কোম্পানি চাইলেই কিন্তু কালকে গিয়ে শেয়ার মার্কেটে পাবলিক হয়ে যেতে পারবে না, সম্ভব না। এখানে অনেক কাগজপত্রের হিসাব আছে, অনেক ক্যালকুলেশন আছে, অনেক অনেক ধরনের হিসাব আছে। তো একটা প্রাইভেট কোম্পানি একটা পাবলিক কোম্পানিতে গেলে যে লিগ্যাল প্রসেসটার মাধ্যমে যেতে হয়, এই লিগ্যাল প্রসেসটাকেই আইপিও বলে, ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ আমার কোম্পানি, ধরেন আমি জুতা বিক্রি করি, আমি অনেক বড় একটা জুতার ফ্যাক্টরি মালিক, আমার কোম্পানি অনেক বড় হয়ে গেছে, জিয়া শু লিমিটেড আমার কোম্পানির নাম। এখন আমি চিন্তা করলাম যে আমার কোম্পানিটা আমি ঢাকা স্টক মার্কেটে নিয়ে যাবো, পাবলিক কোম্পানি করে ফেলি, এবং আমার কোম্পানির অল্প কিছু শেয়ার আমি বিক্রি করে ফেলবো। ওকে, তো আমি চাইলেই কিন্তু কালকে এই কাজটা করতে পারবো না, আমাকে একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে, আমাকে কিছু ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে, আমাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেতে হবে। সরকারের কিছু অডিট ফার্ম আছে যারা আমাকে নিরীক্ষা করবে, নিরীক্ষা করে দেখবে যে আমি আসলে কোনো ধরনের চুরি চামারিতে অথবা আমার কোম্পানির ভিতরে কোনো ঝামেলা আছে কিনা, এগুলাতে জড়িত কিনা, এবং কোনো আলতু ফালতু মানে প্রফিট লস যেটা দেখাচ্ছি এটা ঠিক কিনা, ঠিক আছে, অডিট করবে আমাকে। অডিটের মাধ্যমে এবং কিছু নিয়ম আছে, এগুলো যখন আমি পালন করবো, নিয়মগুলো যখন পরিপূর্ণ হবে, তখন যখন গভর্নমেন্ট বলবে হ্যাঁ ঠিক আছে ওকে ও যেতে পারবে স্টক মার্কেটে, ও লিস্ট করতে পারবে, তারপর আমি এবার চিন্তা করতে পারবো, পারমিশন নিতে পারবো যে আমি কত টাকায় শেয়ার বিক্রি করবো, একটা শেয়ার কত টাকা করে বিক্রি করবো, এটা আমার সাথে হিসাব আছে। তো আইপিওর আমাদের একটা ক্লাস আছে, 4 নাম্বার ক্লাস, ওটা আমরা পুরোপুরি আইপিও নিয়ে কথা বলবো, যে আইপিও কিভাবে কাজ করে না করে। ওকে, এটা হচ্ছে কথা। এখন স্টক প্রাইস মুভমেন্ট, যে স্টক প্রাইস কেন মুভ করে, যে অনেক আজকেই আমাকে যেমন এই ক্লাসের প্রথম থেকে একজন ভাই আমাকে প্রশ্ন করলেন যে ভাই কালকে মার্কেট কেমন করবে।
মার্কেট উপরে যাওয়া মানে কি? আসলে মার্কেট উপরে যাওয়া মানে হচ্ছে আসলে শেয়ার সবগুলোর দাম বাড়া, মানে ম্যাক্সিমাম শেয়ারের দাম বাড়া। আর মার্কেট নিচে আসা মানে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ারের দাম কম। এখন শেয়ারের দাম কমে কেন, বাড়ে কেন? এটা অনেকের প্রশ্ন। অনেকেই কিন্তু শেয়ার মার্কেটে অনেক কিছু বুঝেন, কিন্তু এটা বুঝেন না যে কেন শেয়ার মার্কেট একটা শেয়ারের দাম কমছে, একটা শেয়ারের দাম বাড়তেছে। ধরেন সাপোজ আমরা পড়ালেখার জন্য একটা শেয়ার নিই, যেটা হচ্ছে রবি। রবি শেয়ার কালকে কেন বাড়বে, কেন কমবে? যদি বাড়ে কেন বাড়ছে, অথবা যদি কমে কেন কমবে? পুরোপুরি সাপ্লাই ডিমান্ডের কারণে। আমি ক্লাসের প্রথম দিকে বলছিলাম যে এটা একটা ওপেন মার্কেট প্ল্যাটফর্ম। শেয়ারের দাম উঠানামা করবে পুরোপুরি সাপ্লাই ডিমান্ডের কারণে। যদি দেখেন যে কালকে রবি শেয়ারের ডিমান্ড অনেক, সবাই রবি শেয়ার কিনতে চাচ্ছে। কেন কিনতে চাচ্ছে এটা আমি জানি না, ওটা তো আমি পরে আসতেছি কেন কিনতে যাচ্ছে। রবি শেয়ারের ডিমান্ড অনেক, সবাই রবি শেয়ার কিনতে যাচ্ছে, ভালো। তাহলে কিন্তু কেউ বিক্রি করতেছে না, কেউ বিক্রি করতে চাচ্ছে না। বিক্রি কম, ডিমান্ড বেশি। হ্যাঁ, সবাই মজুত করে রাখতে চাচ্ছে, কেউ বিক্রি করতে চাচ্ছে না, বলছে দাম আরো বাড়ুক, দাম আরো বাড়ুক। হ্যাঁ, ডিমান্ড বেশি। যেহেতু ডিমান্ড বেশি, তাহলে 30 টাকা শেয়ার 35 টাকা 40 টাকায় চলে যাচ্ছে। যে বললাম হ্যাঁ তোমাকে 30 টাকা শেয়ার 32 টাকা দিব, তাও পাওয়া যাচ্ছে না। 32 টাকা দিয়ে শেয়ার পাওয়া যাচ্ছে না। তারপর মানুষ আরেকটু দাম বাড়াইলো যে না 34 টাকা দিব, তাও পাওয়া যাচ্ছে না। 36 টাকায় কিছু কিছু বিক্রি হয়েছে। যখন দেখা যাচ্ছে 36 টাকায় বিক্রি হয়েছে, অন্যরা বলছে 38 টাকা করে দিব। এরকম করে দেখেন 30 টাকা থেকে 38 টাকায় চলে আসছে। এই যে ডিমান্ড বাড়ার কারণে একটা শেয়ারের দাম বেড়ে যায়। আবার উল্টাটাও হইতে পারে যে কেউ এই শেয়ারটা কিনতে চাচ্ছে না, ধর কিনবো না। কালকে যদি মানুষজন চিন্তা করেন আমরা রবি শেয়ার কিনবো না, আমরা গ্রামীণ ফোনের শেয়ার কিনবো না, আমরা স্কয়ারের শেয়ার কিনবো না, ভালো লাগতেছে না, এই শেয়ারটা ভালো না, ভালো লাগতেছে না কোনো কারণে। তার মানে কেউ কিনতে চাচ্ছে না। কেউ কিনতে না চাইলে ডিমান্ড কমে যাবে, সাপ্লাই দাম কমে যাবে। কারণ ডিমান্ড কমে গেছে, দাম কমে যাবে। কারণ কি দেখেন, কেউ কিনতে চাচ্ছে না, কিন্তু শেয়ার সবাই বিক্রি করতে চাচ্ছে যে ভাই আমারটা নিয়ে যান, আমারটা নিয়ে যান। কিন্তু কেউ নিচ্ছে না, ভাই আমি কম দামে দিয়ে দিচ্ছি নিয়ে যান, তাও আপনি নিলেন না। 5 জন বলছে ভাই আমি আরো কম দামে দিচ্ছি, তাও নিয়ে যান, না নিচ্ছে না। ঠিক আছে, তো এই ডাইনামিক্সটা ঘটে মার্কেটে। হ্যাঁ, মার্কেট পুরোপুরি চলে হচ্ছে এই সাপ্লাই ডিমান্ডের উপর। যারা বলে যে মার্কেট এটা নিয়ে চলে, আমার কথা চলে না, সাপ্লাই ডিমান্ডের উপর। যে সাপ্লাই কেমন, ডিমান্ড কেমন। এখন এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্মে মার্কেটের সাপ্লাই ডিমান্ড অনেক কারণে হতে পারে। কালকে আপনাদের মনে হইলো যে সরকার একটা ঘোষণা দিল যে আমরা গ্রামীণ ফোন এবং রবিকে ট্যাক্স ব্রেক দিব। ট্যাক্স ব্রেক মানে তাদের ট্যাক্স কমায় ধরবো। ইনভেস্টররা সবাই চিন্তা করলো যে ও যদি এখন সরকার যেটা আজকে এই ঘোষণা দিল, তার মানে ওদের ট্যাক্স কমে যাবে, প্রফিট বাড়বে। প্রফিট বাড়া মানে হচ্ছে ওরা আমাকে বেশি ডিভিডেন্ড দিবে। ও তাহলে কালকে আপনি শুধু একজন, আপনার মতো করে আরো 5 লাখ বিনিয়োগকারী একই রকম চিন্তা করতেছে। তারা কালকে সবাই হুমড়ি খেয়ে পড়বে শেয়ার গুলা কেনার জন্য, গ্রামীণ ফোন, রবি এগুলা। কালকে হুট করে দাম বেড়ে যায়। ঠিক আছে, এই একদিনের জন্য হুদায় বেড়ে গেল। ঠিক আছে, এটা কোনো লং টার্ম চিন্তা কেউ করতেছে না যে প্রফিট কি আসলে এটা এইভাবে থাকবে কিনা, ট্যাক্স কমার কারণে। এই ক্যালকুলেশন কেউ করে না, সবাই খালি চিন্তা করে, ক্যালকুলেশন কেউ করে না। বেড়ে গেল। কালকে একটা ঘোষণা আসলো, যেমন এই যে বললো যে বাংলাদেশ ব্যাংক বললো যে আমি ব্যাংকগুলোকে একীভূত করবো না, ব্যাংকগুলো যেরকম আছে এরকম পড়ে থাকুক। এরকম একটা যদি নিউজ আসে কালকে, দেখবেন যে ব্যাংকগুলো আছে মানে যেগুলো একীভূত হওয়ার কথা, এগুলো সবগুলো শেয়ার দাম আরো কমে যাবে। কেউ কিনতে চাইবে না, আর সরকার তো এদের তাকাচ্ছে না, এই ব্যাংকগুলো অবস্থা মানে খারাপ থাকবে, কিনবো না। এটা হচ্ছে সেন্টিমেন্ট, এটাকে বলা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট। ঠিক আছে, এটা শর্ট টার্ম। হ্যাঁ, যেমন কিছুদিন আগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ লাগলো। মানুষের কাছে মনে হইলো, মানুষ অনেক বুঝে, অনেক ব্রিলিয়ান্ট মানুষজন, অনেক যারা বেশি বুঝে আর কি, বেশি বুঝে যারা, তারা বললো যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ অনেকদিন চলবে, যে কারণে ইরান কি করবে, তেলের দাম বাড়ায় দিবে, এবং তেলের দাম বাড়লে বাংলাদেশের তেলের কোম্পানিগুলো অনেক প্রফিট করবে। হুট করে বাংলাদেশে কি হলো, হইলো তেলের যে কোম্পানিগুলো আছে, যমুনা, মেঘনা, এগুলোর দাম বেড়ে গেছে। 3 দিনের মাথায় দাম 160 টাকা থেকে 170-80 টাকা চলে গেছে হুদায়। কিছুই হলো না আসলে। লং টার্মে দেখা গেল কি 4 দিন পর যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আবার দাম আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, না বুঝে কিনতে গেলাম আমরা, কারণ কি আমরা ইমোশনাল, আমরা ইমোশন দিয়ে চিন্তা করছি। বিষয়টা যেমন দেখবেন আপনারা, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ লাগলো কিছুদিন আগে, 3-4 মাস আগে, বাংলাদেশের শেয়ারের সবগুলোর দাম কমে গেছে। কেন? কারণ মানুষ চিন্তা করছে পাকিস্তান ইন্ডিয়ার যদি যুদ্ধ লাগে আমরাও মনে মারা যাবো, আমাদের বোম একটা মারলে মনে আমাদের দেশে এসে পড়বে। উদয় শেয়ার বিক্রি করে দিছে, শেয়ারের দাম কমে গেছে। কি হলো, 3 দিন পর পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমাদের শেয়ার মার্কেট আবার উপরে উঠে গেছে। তো এটাই আসলে হয়। হ্যাঁ, শর্ট টার্মে এটাই হয়।
এখন শর্ট টার্মের প্রেডিকশনটা কেউ করতে পারবে না। শর্ট টার্মে এই যে আমাকে আজকে যিনি প্রশ্ন করলেন, উনি প্রশ্নটা করাতে একটা ভালো জিনিস হয়েছে, উনি যেটা একটা প্রশ্ন করলেন বাকিরাও বুঝতে পারবেন। ঠিক আছে, প্রশ্ন করবেন, প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই, আপনার প্রশ্ন শিখতে আসছেন, শিখে যাবে। শর্ট টার্মে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কালকে সকালে যদি হয় কিছু একটা যে ইউনুস গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার করলো কিছু একটা, যে এরকম শেয়ার মার্কেটে কালকে দেখবেন শেয়ার প্রাইস পড়ে গেছে, যেমন আজকে পড়ছে, কেন পড়ছে কেউ জানে না, 3 দিন ধরে উঠতেছিল, গতকালকে উঠছে মার্কেট উপরের দিকে। তো অনেকে কালকে বললো যে মার্কেট আজকে উপরের দিকে যাবে, এটা দিয়ে সবাই বসেছিল, হ্যাঁ আজকে মার্কেট পড়ে গেছে। ঠিক আছে, এটা শর্ট টার্মে। তো শর্ট টার্মে আপনি কিছুই করতে পারবেন না, শর্ট টার্মে কেউ জানে না কি হবে, কালকে কি হবে। হ্যাঁ, ওয়ারেন বাফেট একটা উক্তি আছে, ওয়ারেন বাফেট নিজেই বলে যে আমি আসলে জানি না যে মার্কেট কালকে কি করবে, 10 বছর পরে কি করবে। যে জিনিসটা প্রেডিক্ট করা যাবে সেটা হচ্ছে ভালো কোম্পানি। ভালো কোম্পানি, আমি একটু পরে আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাবো। লং টার্মে গিয়ে মার্কেট উঠবে কি উঠবে না সেটা আমি জানি না। লং টার্মে গিয়ে আপনি যদি একটা ভালো কোম্পানির শেয়ার হোল্ডার হন এবং ওই ভালো কোম্পানিটা যদি প্রফিট করে, ওই ভালো কোম্পানি যদি প্রফিট করে আপনার লাভ হবে, এটা আমি জানি, এটা আমি জানি। শেয়ারের দাম বাড়া লাগবে না, আপনাকে যে ডিভিডেন্ড দিবে ওই ডিভিডেন্ড দিয়ে অনেক কোটি টাকা আপনি কামাই ফেলতে পারবেন। ঠিক আছে, আর ডিভিডেন্ড যদি ভালো দেয় ওই কোম্পানির দাম কোনোদিন তলানিতে পড়ে থাকে না, ওই কোম্পানির দাম বাড়ে, ওই কোম্পানির দাম বাড়ে। হ্যাঁ, মার্কেট যখন একটু ফল করে তখন দাম ফল করে, ভালো কোম্পানিগুলোর দামও ফল করে, বাট এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি যদি 10 বছরের জন্য চিন্তা ভাবনা করতে পারেন, আপনি যদি চিন্তা করেন যে 10 বছর পরে আমি প্রফিট তুলবো, তাহলে টেনশনের কিছু নেই, তাহলে টেনশনের কিছু নেই। ঠিক আছে, আপনি জাস্ট দেখবেন যে আপনি যে কোম্পানিটা কিনছেন একটা ভালো কোম্পানি কিনা, ভালো কোম্পানি যদি ভালো প্রফিট করে আপনাকে ভালো ডিভিডেন্ড দিবে এন্ড ইউ আর গুড টু গো, টেনশনের কিছু নেই। এবার উদাহরণটা আমি আপনাকে দিই, শেয়ার মার্কেট কেন আপনারা ভুল করেন, শেয়ার মার্কেটে কেন আমরা ভুল করি। আপনি যদি একটা জমি কিনেন আজকে, আপনি যদি একটা জমি কিনেন আজকে, অনেক চিন্তা ভাবনা করে আজকে 2 কোটি টাকার একটা জমি কিনলেন, আপনি কি, আমি যদি আপনাকে কালকে এসে বলি যে 2 কোটি টাকার জমি 10 লাখ টাকা বাড়লো, 2 কোটি 10 লাখ, আপনি কি বিক্রি করে দেবেন? কি বলেন আপনারা, বিক্রি করে দেবেন? একটু উত্তর দিবেন, কেউ একজন বলবেন বিক্রি করে দিবেন। না, বিক্রি করবো না, আরো দাম বাড়ার জন্য ওয়েট করবো। হ্যাঁ, আপনি জমিটা কিনছেন 5 বছর পরে বিক্রি করার জন্য, তাই না? যে আপনি হিসাব করে দেখছেন এই জমিটা ভালো জায়গায় কিনছি, ভালো একটা রাস্তার পাশে কিনছি, 5 বছর পরে এদিকে উন্নতি হলে 2 কোটি টাকার জমি 5 কোটি টাকা হয়ে যাবে। তার মানে আমি একটা লং টার্ম চিন্তা ভাবনা করে কিনছি। এটাই আসলে ঠিক, এইটাই হচ্ছে আসলে ইনভেস্টারের চিন্তা ভাবনা হওয়া উচিত। ঠিক আছে, কালকে একজন এসে আপনাকে বললো 2 কোটি 10 লাখ হলে দিয়ে দাও, আপনি 10 লাখ টাকা লোভে করে দিয়ে দিলেন। আচ্ছা, পরবর্তীতে এর পরের দিন আবার একজন এসে বললো 2 কোটি না, আজকে 1 কোটি 80 লাখ হলে দিয়ে দাও, আবার দাম কমে গেছে, আপনি ভয় পাই বিক্রি করে দিবেন না। সো শেয়ার মার্কেটের প্রবলেমটা হচ্ছে কি, শেয়ার মার্কেটে প্রতিদিনের দাম দেয়, তো ওই জন্য আমরা ভয় পেয়ে যাই। বাট আপনি যদি জমি যেভাবে কিনেন সেভাবে যদি চিন্তা করেন এটাকে ব্যবসা হিসেবে, যে না আমি যে কোম্পানিটা শেয়ার কিনছি ওই কোম্পানিটা ভালো কোম্পানি, ওরা ব্যবসা করবে বাংলাদেশে এবং ভালো ব্যবসা করার কারণেই তারা কি 10 বছর পরে তাদের প্রফিট ভালো হবে এবং তারা আমাকে ডিভিডেন্ড দিবে, তাহলে আপনাকে টেনশনের কিছু নেই। এটার একটা উদাহরণ আমরা আমাদের ফ্রি ক্লাসে দেখাইছিলাম, যে স্কোয়ারের একটা শীট দেখাইছিলাম, যে 2001 থেকে 2024 পর্যন্ত যদি আপনি স্কোয়ার ধরে রাখতেন, তাহলে আপনি 2001 সালে যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেন, মানে 80, আমাদের তখন স্কোয়ারের দাম ছিল 80 টাকা করে শেয়ার, তো 80,000 1000 শেয়ার কিন্তু 80,000 টাকা লাগতো। ওই 1000 শেয়ার তো থাকতো না, 1000 শেয়ার গুলো আরো আপনাকে বোনাস ডিভিডেন্ড এগুলো দিয়ে দিয়ে বাড়তো। আজকে আপনার ওই 1,80,000 টাকার মূল্য হইতো 78 লাখ টাকা। 2025 সালে এসে 78 লাখ টাকা, 25 বছরে 100 গুণ হয়েছে, 100 গুণ। তার মানে 2001 সালে যদি কেউ 1 কোটি টাকা বিনিয়োগ করতো তাহলে তার আজকে 100 কোটি টাকা থাকতো। আমার কথা না, এটা ডাটা বলতেছে, ডাটা, এটা আমার কথা না, এটা আমি মন গড়া বলতেছি না, এটা সম্ভব। এটা সম্ভব বলে তো ওয়ারেন বাফেট আজকে পৃথিবীর 6ষ্ঠ ধনী। ঠিক আছে, এটা সম্ভব। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন, প্রবলেম হচ্ছে আমরা শর্ট টার্মে যে নয়েজ গুলো হয়, এই যে ছোট একটা পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ লাগছে, এই সরকার পতন হয়েছে, এই ছোটখাটো জিনিসগুলো নিয়ে আসলে আমরা খুবই মাথা ব্যথা করি। এগুলো আসলে লং টার্মে কারো মনেও থাকে না কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তখন আসলে সবকিছুর দাম কমে গেছে, শেয়ারের কি লাভ হলো মনে আছে কারো? যুদ্ধ হচ্ছে তো হচ্ছে, আমার আপনার কি দিন বন্ধ হয়ে গেছে, আমার আপনার কি চাকরি বন্ধ হয়ে গেছে, আমার আপনার কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে? একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া চলতে থাকবে, আমি আপনি থাকি না থাকি। ঠিক আছে, ব্যবসাগুলো চলতে থাকবে, কারণ ব্যবসা যদি না চলে আমি আপনি খাইতে পারবো না। আপনার যদি মনে হয় যে না কালকে যখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে, ব্যবসা মনে স্টক মনে খারাপ করবে, আরে ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন, স্টক যদি খারাপ করে তাহলে তো আপনার চাকরিও থাকবে না, আমার চাকরিও থাকবে না, তাই না? ওই কোম্পানিটা যদি ডুবেই যায় তাহলে ওই কোম্পানিতে 18,000 কর্মচারী আছে, তাদের চাকরিও থাকবে না, ওই 18,000 কর্মচারীর মধ্যে একজন আপনি একজন আমি, তা আমিও তো ভাত খেতে পারবো না।
আমার চাকরি চলে যাবে। তো এটা আসলে হয় না, এটা আসলে হয় না। হ্যাঁ, আমি এটা মানি যে শর্ট টার্মে মার্কেট অনেক আপ ডাউন করে, 1-2 বছর 3 বছর মার্কেট অনেক আপ ডাউন করে, বাট আপনি যদি ভালো কোম্পানিগুলো 30 বছর 25 বছর 15 বছরের ভিউ দেখেন, আপনাকে অনেক ভালো ডিভিডেন্ড দিবে, অনেক লং টার্মে হেল্প করবে। এখন মার্কেট সাইকেলের ব্যাপারে বলি, আজকে যে বললাম যে আমি আপনাদেরকে একটু মার্কেট সাইকেল জিনিসটা শিখাবো, যেটা আমি আপনাদেরকে আগের ক্লাসে শিখাই নাই। এটার একটা উদাহরণ দেখাবো, মার্কেট সাইকেলের একটা অনেক সুন্দর উদাহরণ দেখাবো, আছে আমার কাছে। তো এটা আমাদের রেকর্ড ক্লাসে নাই। তো এই লাইভ ক্লাসের মজাটাই এটা যে আমরা ইয়াটা দেখবো, ঠিক আছে? এটা সবাই দেখতে পাচ্ছেন তো? জি জি, দেখা যাচ্ছে। এটা কিন্তু মার্কেটের চিত্র, এটা মার্কেটের চিত্র, ঠিক আছে? আপনাদেরকে আপনাদের ডাটা দিয়ে বুঝে আপনারা কোন জায়গাতে ভুল করেন। দেখেন মার্কেটের চিত্রটা দেখেন, দেখেন 2013 সালে মার্কেট সবার নিচে, একদম নিচে। কেন? 2011-12 সালে যে ধস হইলো, ধসের পরে সবাই মার্কেট থেকে ভয়ে বের হয়ে গেছে, সবাই তোবা করে বলছে আর কোনোদিন আমি শেয়ার কিনবো না। মার্কেট কততে দেখেন? 3457-তে। আচ্ছা, 90% এখান থেকে বের হয়ে গেছে, আপনিও এখান থেকে বের হয়ে গেছেন, আমার আপনিও এখান থেকে বের হয়ে গেছে, কিন্তু 10% বের হয় নাই। 10% তারা এখানে ঢুকছে, অ্যাকচুয়াল বিনিয়োগকারী। ওয়ারেন বাফেট যদি থাকতো, ওয়ারেন বাফেট এই টাইমে ঢুকতো। ও বুঝতে পারছে যে এখন যেহেতু সবাই বিক্রি করে দিচ্ছে, এখন ভালো ভালো কোম্পানিগুলো, তখন কিন্তু ভালো কোম্পানি ছিল, ছিল না যে তা না। আপনার কি মনে হয় 2013 সালে কি আপনি স্কোয়ারের ওষুধ খান নাই? 2013 সালে কি আপনি ব্র্যাক ব্যাংকের লেনদেন করেন নাই? কি বলেন আপনারা, তখন ছিল না? হ্যাঁ ছিল। ছিল, হ্যাঁ, তখনও ভালো কোম্পানিগুলো ছিল, কিন্তু আমরা মানুষের কথা শুনে শেয়ার বিক্রি করে ফেলছি। আমরা বুঝি না যে কোম্পানিগুলো ভালো নাকি খারাপ। তাহলে কি হলো? এই সময় বের হয়ে গেল মার্কেটে, সবাই তোবা করে বলছে আর কোনোদিন মার্কেটে ঢুকবো না। এই সময় ওয়ারেন বাফেটের মতো মানুষরা ঢুকছে, যারা ক্যালকুলেশন বুঝে। তারা চিন্তা করলো এখন আমি ভালো শেয়ার করে কম দামে পাবো। আচ্ছা, 2013 থেকে 2018 সালে মার্কেট কোথায় গিয়ে আসছে দেখেন, মার্কেট 6324-এ চলে গেছে। 5 বছরে ডাবল, 5 বছরে ডাবল। 5 বছর ডাবল মানে হচ্ছে কি, আপনার শেয়ারের দাম কিন্তু তখন বেড়ে গেছে। ভালো কোম্পানি শেয়ার যদি কিনতেন, ভালো কোম্পানির শেয়ারের দাম ডাবল না ট্রিপলও হইতো, মার্কেট ডাবল হয়েছে, বাট অনেক কোম্পানির দাম ট্রিপলও হইতো। তার মানে মার্কেটের কথা চিন্তা করে দেখি, তাহলে চিন্তা করে দেখেন 5 বছরে ডাবল, তার মানে বছরে রিটার্ন আসতেছে এভারেজে 14% করে। আপনি হিসাব করে দেখেন, 5 বছরে একটা জিনিস ডাবল হওয়া মানে হচ্ছে, আপনি যদি এভারেজ রিটার্ন চিন্তা করেন, তাহলে বছরে গড়ে আসতেছে 14% করে। ওকে, ভেরি গুড, 14% করে। ম্যাক্সিমাম মানুষ কোথায় আবার ফেরত আসবে জানেন? এই জায়গাটাতে 90% মানুষ আবার এই জায়গাটাতে ফেরত আসবে। কারণ কি, যখন শেয়ার মার্কেটের দাম বাড়তেছে, তখন সবার কানে আসতেছে ও শেয়ার মার্কেট থেকে তো ও সেই প্রফিট করতেছে। হ্যাঁ, যখন উঠতেছে, উঠতি মার্কেটে সবার কানে আসবে, আমরা সবাই আবার হুমড়ি খেয়ে এই মার্কেটে যাব, যে না বুঝে না শুনে অ্যানালাইসিস না করে শেয়ার কিনা শুরু করলাম। ভেরি গুড, এই মার্কেটে আবার শুরু হলে পতন, আবার শুরু হলে পতন। পতন হইতে 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 2020 সালে করোনা আসলো, সবাই ভয়ে বলছে যে দেশ শেষ, পৃথিবী শেষ, আমরা শেষ, তোমরা শেষ। মার্কেট আবার 4000 পয়েন্টে। কিছু মানুষ আছে তারা এই জায়গায় আবার কিনছে, তারা বলছে না, এগুলো হয়, মার্কেটে উত্থান পতন থাকে, পতনের সময় হচ্ছে কেনার সময়। যখন মানুষ ভয় পাবে তখনই কিনতে হবে। আমি একটা কথা বলি, মানুষ ভয় পাবে তখনই কিনতে হবে, কারণ তখন আপনি ভালো ভালো জিনিসগুলো কম দামে পাবেন, কারণ সবাই পাগলের মতো বিক্রি করে করে চলে যাচ্ছে। এই সময় এসে আবার সবাই বের হয়ে গেল, আবার তোবা করলো যে ভাই আমি আর জীবনও শেয়ার মার্কেটে ঢুকবো না, তুমি বিশ্বাস করো আমার কথা, জীবনে ঢুকবো না। ভেরি গুড, 10% মানুষ আবার কিনলো, আবার কিনে দেখেন মার্কেট 3 বছরের মাথায় 2023 সালে মার্কেট 7000 পয়েন্ট, 4000 থেকে 7000 আবার ডাবল হয়ে গেল। এই সময় তো গত সময় 5 বছরে হয়েছে, এই সময় 3 বছরে হচ্ছে মার্কেট ডাবল। 3 বছরে মার্কেট ডাবল হচ্ছে। 3 বছরে মার্কেট ডাবল হওয়া মানে হচ্ছে, আপনি যদি গড় হিসাব করেন তাহলে বছরে আসবে 23% করে, মানে একটা মার্কেট 23% করে রিটার্ন দিছে বছরে, যেটা এফডি থেকে 3 গুণ বেশি। হ্যাঁ, সবাই আবার এই টাইমে ফেরত আসবে। 2023 সালে সবাই আবার শুনছে যে মার্কেট অনেক ভালো করতেছে, সবাই আবার আবার তোবা টোবা ভুলে গেছে, আবার আসছে। আমি যে তওবা করছি আর মার্কেটে ঢুকবো না, সবকিছু ভুলে আবার ফেরত আসলাম। ভেরি গুড। হ্যাঁ, এখানে যারা কিনছে তারাই আবার আবার শুরু হলো, 90% মানুষ আবার লস। এই মার্কেট এবার ডাউন, এই যে জুলাই আবার ডাউন হয়েছে পতনের দিকে। হ্যাঁ, এখান থেকে মার্কেট হয়তো পতনের দিকে যাবে, কিন্তু এটা ধরে রাখেন যে মার্কেট কোনো না কোনো দিন আবার হয়তো 1 বছর পর 2 বছর পর আবার হয়তো একটা বুল রান নিবে, আবার হয়তো একটা বুল রান নিবে, আবার হয়তো উপরের দিকে যাবে। ঠিক আছে, সো লং টার্মে গিয়ে বিশ্বাস করেন, লং টার্মে গিয়ে মার্কেট এভাবেই উপরে উঠানামা করে, উঠানামা করে করে উপরের দিকে যায়। আপনি এখন বলতে পারেন ভাই বাংলাদেশের কথা বলতেছেন নাকি এগুলো। চলেন আমরা আরো এক্সাম্পল দেখি, যেহেতু লাইভ ক্লাস আমরা লাইভ করবো,
সমস্যা নেই, লাইভ ক্লাসে লাইভ শিখ। ইন্ডিয়ান মার্কেট দেখি, ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেট বিএসসি ইন্ডেক্স বলে, ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেট সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, বিএসসি ইন্ডেক্স, সেন্সেক্স দেখি আমরা, বিএসসি সেন্সেক্স, ঠিক আছে, ম্যাক্সিমাম ডে। আর একটু দাঁড়ান, এনএসসি সেন্সেক্স দেখবো নাকি বিএসসি ইন্ডেক্স? একটু দাঁড়ান, ম্যাক্সিমাম এনএসসিটা করে দাঁড়ান। এনএসসি ইন্ডেক্স, বিএসসি ইন্ডেক্স আর হোল্ড সেন্সেক্স নাই, সেন্সেক্সটা দেখলে কি হয়? 5 বছরের ওরা এত ডাটা কম দিল। আচ্ছা যাই হোক, আচ্ছা ওটা কোনো সমস্যা না, আমি দেখি। একটা জিনিস দেখেন, আপনি কি দেখছেন শর্ট টার্মে কিন্তু অনেক ফ্লাকচুয়েট করে মার্কেট, ঠিক আছে। এই যে দেখেন 35-36 হাজার থেকে 35-এ নামলো, 35 থেকে আবার 36-এ উঠলো, আবার দেখছেন 39-এ গেছে, আবার 39 থেকে 37-এ নামছে। হ্যাঁ, তো শর্ট টার্মে গেলে দেখবেন 41-এ গেল, আবার 39-এ নামছে। দেখেন শর্ট টার্মে কিন্তু অনেক উত্থান পতন আছে, তাই না? দেখেন তো, আছে না? কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই উত্থান পতনের কথা চিন্তা না করে প্রতিদিন যারা ট্রেড করে তারা হুদায় ট্রেড করে, আমার কাছে মনে হয় উত্থান পতন করে চিন্তা না করে। যে মানুষটা এখানে কিনে রাখছে, যে না উনি এত কিছু চিন্তা করেন, উনি বলছে আমি একটা ভালো কোম্পানি দেখি, বুঝে এখানে কিনে রাখছে। আজকে মার্কেট 80,000 পয়েন্টে, 36 থেকে 80-তে উত্থান পতন কিন্তু অনেক হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন উত্থান হয়েছিল 85,000-এ গেছে, এই দেখেন 2024 সালে 85, ইন্ডিয়ার মার্কেট 24 সালে 85 থেকে 84,000-এ গেছে। হ্যাঁ, আবার কমে দেখেন কততে নামছে, আবার দেখেন 73-এ নামছে। এখানে অনেকেই ভয় পেয়ে গেছে যে ভাই এখান থেকে বের হয়ে যাও। আবার দেখেন এরপরে আবার 84-তে আসছে। এই মার্কেটে উত্থান পতন থাকবে। আপনি যে কাজটা করতে পারেন, আপনি ভালো কোম্পানি যদি কিনে রাখেন লং টার্মে, এই যে 2019 থেকে 2025 6-7 বছরে এটাই হবে। আপনি শুধু এটা না, আপনি যদি ইউএস এর মার্কেট দেখেন, আপনি যদি বলেন যে না জিয়া ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি আমাকে এটা দেখেন ওটা দেখেন, না আসলে মিথ্যা কথা বলার কিছু নাই, আপনি ইউএস এর মার্কেটে দেখতে পারেন, ঠিক আছে। আমি ইউএস এর মার্কেটটাও দেখি, আপনি এটা টেনশনের কিছু নেই। হ্যাঁ, আপনি ইউএস এর মার্কেটে দেখতে পারেন, ঠিক আছে, যে আপনি ইউএস এর মার্কেট হচ্ছে S&P 500, ঠিক আছে, S&P 500, ঠিক আছে। আপনি দেখেন, দেখছেন ইউএস এর মার্কেট, দেখেন উত্থান পতন কি নাই? আপনি দেখেন নাই। আপনি যদি দিন হিসেবে চিন্তা করেন উত্থান পতন কি নাই, আপনারা কি বলেন? নাই? আছে, উত্থান পতন ছিল। কিন্তু যিনি চিন্তা করে দেখেন, যারা চোখ বন্ধ করে, ওয়ারেন বাফেটের মতো মানুষ যারা 2005 সালে কিনে রাখছে, তাদের কথা চিন্তা করে দেখেন আজকে। তো প্রতিদিন উত্থান পতন থাকবে, এটাকে কেউ থামাইতে পারবে না, মার্কেটই হচ্ছে এরকম। কিন্তু আপনাকে বুঝতে হবে। মার্কেটটা একটু দেখেন, চায়না, হ্যাঁ, চায়নার মার্কেটটা একটু দেখেন। চায়নার মার্কেট হচ্ছে সাংহাই, এটা কি ইন্ডেক্স? হ্যাঁ এটা ইন্ডেক্স। দেখেন চায়নার মার্কেটে উত্থান পতন নাই, চায়না সবচেয়ে বড় দেশ ব্যবসার, চায়নার মার্কেটে উত্থান পতন নাই, কি বলেন? নাই? আছে। তো চায়নাতে কি মানুষ ইনভেস্ট করে না? আমেরিকানরা ইনভেস্ট করে না? হ্যাঁ, আলিবাবার মতো কোম্পানি চায়নার স্টক মার্কেটে নাই, টেনসেন্টের মতো কোম্পানি চায়নার স্টক মার্কেটে নাই, উত্থান পতন কি নাই চায়নার মার্কেটে? আছে। আমরা শুধু বাংলাদেশকে দোষ দিই, আমরা বলি বাংলাদেশ খারাপ, বাংলাদেশ খারাপ, কারণ আমরা ক্যালকুলেশন জানি না, আমরা তো অধম, আমরা ক্যালকুলেশন জানি না। কয়টা মানুষ শেয়ার মার্কেটে ক্যালকুলেশন, এই যে আপনারা আজকে পড়তে আসছেন এখানে, হ্যাঁ 35 জন পড়তেছেন আমার কাছে, হ্যাঁ কয়টা মানুষ ধৈর্য ধরে পড়ে? সবাই খালি ওইটাই যে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে আইটেম দিবে, আমি কালকে কিনে ফেলবো, 5 দিন পরে লস। তো লজিকটা কেউ বুঝতে চায় না। এটা বিষয়টা হচ্ছে এটাই যে কেউ আসলে জিনিসটা বোঝার চেষ্টা করে না যে মার্কেট কেন আপ ডাউন করে। সবাই মনে করে বাংলাদেশের মার্কেট খারাপ। আপনাকে আমরা একজন বললেন যে চায়নার মার্কেটটা দেখান, চায়নার মার্কেট দেখালাম যেটাকে পৃথিবীর ব্যবসায়িক হাব বলে, চায়নাকে বলে পৃথিবীর ব্যবসায়িক হাব। ওখানের স্টক মার্কেটের অবস্থা দেখেন আপনি, উত্থান পতন থাকে। তো লং টার্মে আপনাকে চিন্তা করতে হবে, লং টার্মে। শর্ট টার্মে কেউ কোনোদিন জিততে পারবে, শর্ট টার্মে কেউ জিততে পারবে না। আপনি যদি চিন্তা করেন যে আমি শর্ট টার্মে বড় লোক হয়ে যাবো, 6 মাসে বড় লোক হয়ে যাবো, 3 মাসে স্টক মার্কেটে বড় লোক হয়ে যাবেন, যারা এসব ধরনের টিপ বিক্রি করে তারা শুধুমাত্র আপনাকে বড় লোক করবে না, তারা আপনাকে ফকির বানায়, নিজেরা বড় লোক হবে। তারা আপনাকে 10টা শেয়ারের নাম বলবে যে এই 10টা শেয়ার তুমি কিনো, কালকে প্রফিট হবে, তুমি আমাকে 500 টাকা দাও। এটা হচ্ছে আইটেম বিক্রি করা, যেটাকে বলে আইটেম বিক্রি করা। আপনারা অনেকে আইটেমের খপ্পরে পড়বেন, আমি জানি। আইটেম বিক্রি করা, আইটেম বিক্রেতা হচ্ছে নিজেই বড় লোক হবে, ইয়া হবে না,
ও আপনাকে বড়লোক করবে না। যদি শর্ট টার্মে বড়লোক হওয়া যেত, তাহলে আপনার কি মনে হয় ওয়ারেন বাফেটের কি প্রয়োজন ছিল 70 বছর ধরে স্টক মার্কেটে থাকার? উনি চাইলে তো যে কোনো ইনফরমেশন কিনতে পারে, তাই না? আপনাকে যদি চিন্তা করে দেখেন, আপনাকে যদি কেউ একজন বলে যে আপনাকে 5 মাসের মধ্যে সে বড়লোক বানাবে, সে 5 মাসে আপনার টাকা ডাবল করবে, তো ওয়ারেন বাফেট কি চাইলে এই কাজটা করতে পারে না? ওয়ারেন বাফেট কি বলতে পারে না, ঠিক আছে তুমি ওনার কাছে 200 টাকা দিয়ে আইটেম গুলো বিক্রি না করে আমি তোমাকে 200 কোটি টাকা দিব, তুমি আমাকে দেখি আমার $50 বিলিয়ন কে $100 বিলিয়ন বানাও? এটা লজিক না। শর্টকাট ইজ নেভার দ্য লজিক, ঠিক আছে? শর্টকাট কোনো লজিক না। শর্টকাটে কেউ কোনোদিন বড়লোক হয় না, বড়লোক হতেও পারবে না, ঠিক আছে? যারা শর্টকাটে বড়লোক হতে চায় তারা একটা না একটা সময় গিয়ে ধরা খায়, চলে যায়, ঠিক আছে? আপনি এই জন্য দেখেন যে পৃথিবীর বিলিয়নিয়ার যারা, পৃথিবীতে যারা, আপনি যদি দেখেন যে পৃথিবীতে যারা ধনী, সর্বোচ্চ ধনী মানুষ যারা, হ্যাঁ, তাহলে তারা যদি শর্টকাটে বড়লোক হতে পারতো, তাহলে মুকেশ আম্বানির প্রয়োজন ছিল না 50-60 বছর ধরে বিজনেস করা, ওয়ারেন বাফেটের প্রয়োজন ছিল না 60 বছর ধরে স্টক মার্কেটে মানে ইনভেস্ট করা, বিল গেটসের কোনো প্রয়োজন ছিল না 30 বছর ধরে মাইক্রোসফট চালানো, 2 বছরেই ও বড়লোক হয়ে যেতে পারতো। তো যারা মনে করে আমি শর্টকাটে বড়লোক হয়ে যাবো, তারা এখনো ভ্রমে আছেন, তারা শর্টকাটে বড়লোক হতে গিয়ে ফকির হয়ে যাবেন, এবং এটাই বাংলাদেশে হয়। ওকে, সো আমার আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদেরকে আমরা প্রতিদিন এরকম করে শিখাবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমি এখন প্রশ্ন Q&A সেশন শুরু করবো, যারা হাত তুলবেন আমি তাদের কোশ্চেন আনসার দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে শাহরিয়ার হাসান ভাই আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই, প্রশ্ন করেন। তার আগে আমি একটু জানতে চাই আপনার থেকে আজকের ক্লাসটা আপনার কেমন লাগে? আমার জি খুবই ভালো লাগছে, জি অবশ্যই ভালো লাগছে। আজকের ক্লাসে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে, মানে আপনার কাছে কি এক্সপেকটেশন ছিল এবং আপনি কি পাইছেন? সত্যি কথা বলতে আমি আসলে বেসিক নিয়ে তো আরো দীর্ঘদিন যাবত একটু নাড়াচাড়া করতেছি, সেই কারণে এই কনসেপ্ট গুলো কম বেশি আমার কাছে পরিচিত। তারপরে অনেক নতুন কিছু বিষয় আসছে আর কি, যেমন ওই আপনার কোম্পানির যে ফর্মিংটা কিভাবে শেয়ার বিজনেসে আসে, এই বিষয়গুলো আমরা পড়াশোনাও করছি, তারপরেও নতুন করে আবার জানলাম। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। শাহরিয়ার ভাই প্রশ্ন করেন আপনি। জি, আমার প্রশ্নটা হচ্ছে ওই যে আপনি যে আমরা জানি যে 5টা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকিং করে, এরকম 5টা ব্যাংক মার্জ হতে যাচ্ছে। তো মার্জ হওয়ার ক্ষেত্রে আসলে তখন কিরকম হয়, শেয়ার হোল্ডারদের কি অবস্থা হয়? এখন তো 5টা কোম্পানিতে আলাদা আলাদা তারা শেয়ারের মালিক, তখন তো একটা কোম্পানি হয়ে যাবে, তখন 5টা কোম্পানির প্রাইস 5 রকম, তখন প্রাইসিংটা কেমন হবে? তো বিষয়টা আসলে মানে সেটেল হয় কিভাবে? আচ্ছা, ওকে, এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের উপরে নির্ভর করে, বাংলাদেশ ব্যাংক কি চিন্তা করতেছে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ আপনি যেটা বললেন যে একটা কোম্পানির শেয়ার 20 টাকা আর একটা কোম্পানির শেয়ার 10 টাকা, ঠিক আছে? এখন বাংলাদেশ ব্যাংক যদি চিন্তা করে যে আমরা টোটাল 5টা কোম্পানির যতগুলো শেয়ার আছে সবগুলোকে একসাথে করব এবং একটা ব্যাংক করবো, একটা কোম্পানি, তাহলে ধরেন একটা কোম্পানি 20 কোটি শেয়ার, একটা কোম্পানি 5 কোটি শেয়ার, একটা কোম্পানি এত কোটি শেয়ার, সবগুলোকে একসাথে করলে টোটাল যতগুলো শেয়ার হয় এবং সব শেয়ারের দাম যদি একসাথে করি, টোটাল যেটা হয় ওটাকে ভাগ দিয়ে যদি আমি দেখি অ্যাভারেজে যে দামটা আছে ওই নতুন কোম্পানিটা শেয়ারের দাম ওইটা হতে পারে একটা, এটা খুবই বেসিক। সেকেন্ড হচ্ছে ক্যাপিটাল বেসের উপর, যে এক একটা কোম্পানির ক্যাপিটাল বেস কেমন, হ্যাঁ ব্যাংকগুলোর ক্যাপিটাল বেস কেমন, ক্যাপিটাল বেস কে একীভূত করে একটা পেইড আপ ক্যাপিটাল একটা কনসেপ্ট আছে যেটা আমরা 5 নাম্বার ক্লাসে শিখবো। এই ক্যাপিটাল বেস গুলোকে একীভূত করে যেটার ক্যাপিটাল বেস বেশি তার শেয়ারের দাম, তার মানে ম্যাক্সিমাম টোটাল শেয়ারের দামের মধ্যে একটা কোম্পানির শেয়ার যেটা নতুন কোম্পানি হবে তার মধ্যে ওই নতুন পুরান কোম্পানিটার যার ক্যাপিটাল বেশি তার ওয়েটটা বেশি থাকবে, এটা একটা হইতে পারে। সো এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের থেকে আমাদের তাকায় থাকতে হবে যে ওরা কি বলে আমাদেরকে। ওকে, জি থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এমডি রাসেল আহমেদ ভাই, জি আপনার প্রশ্নটা করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু জানতে চাচ্ছিলাম যে কিছু তো ব্রোকার আছে যারা আসলে ডিএসসি এবং সিএসসি দুইটাই নাকি সাপোর্ট দেয়, তো সেক্ষেত্রে তারা ভালো হয় না? ওকে, গুড কোয়েশ্চেন। যে হ্যাঁ কিছু হাতে গোনা কিছু ব্রোকার আছে যারা হচ্ছে ডিএসসি এবং সিএসসি দোনোটাতেই তাদের মানে ইয়া আছে, এবং তারা এমন সাপোর্টার দেয় যে তাদের একটা ভিউ অ্যাকাউন্টে আপনি দোনো জায়গা থেকে শেয়ার কিনতে পারবেন, ডিএসসি এবং সিএসসি দোনো থেকে কিনতে পারবেন। যদি বিষয়টা এমন হয় তাহলে অবশ্যই তারাই ভালো, ঠিক আছে? আপনি চাইলে করতে পারেন, বাট সিএসসি তে আমি ফোকাস করতে বলবো না আহামরি, কারণটা হচ্ছে আসলে সিএসসি তে ডিএসসি তে সব কোম্পানি আছে, তো সিএসসি তে এমন কিছু নাই যেটা ডিএসসি তে নাই, তবে ডিএসসি তে এমন কিছু আছে যেটা সিএসসি তে নাই। তো সিএসসি ফোকাস করাচ্ছে কারণ সিএসসি খুবই ছোট একটা মার্কেট, লেনদেন অনেক কম হয়, কারণ বাংলাদেশ ওভারঅল একটা ছোট দেশ,
তো ওখানে তার মধ্যে চিটাগং এ একটা স্টক এক্সচেঞ্জ খুলে রাখাটা আমার মতে যৌক্তিক কিছু ছিল না, কারণ ওটা খুলছে আসলে চিটাগং বাণিজ্যিক শহর বলে একটা খুলছে। বাংলাদেশে এখনো এমন হয় নাই যে এত বড় পরিস্থিতি এখনো যায় নাই, আমাদের অর্থনীতি এত বড় হয় না যে আমাদের দুইটা শেয়ার মার্কেট প্রয়োজন। ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে যেমন দুইটা শেয়ার মার্কেট, একটা এনএসসি একটা বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো তাদের আছে কারণ তাদের অর্থনীতি অনেক বড়, আমাদের অর্থনীতি এত বড় না। তো যেমন এখন অনেকেই বলতেছে যে বাংলাদেশে 61টা ব্যাংক প্রয়োজন নেই, আসলে 61টা ব্যাংক প্রয়োজন নেই। আপনি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়া এত বড় দেশ, তাদের তো 61টা ব্যাংক নাই, তাদের মনে হয় হাতে গোনা 25 থেকে 30টা ব্যাংক আছে। তো বাংলাদেশে 61টা ব্যাংক কেন প্রয়োজন ছিল? তো এটা হচ্ছে কথা। সো আপনি ব্রোকারে যদি ওভাবে ডাবল রেজিস্ট্রেশন থাকে আপনি অবশ্যই দুজনের কাছে যেতে পারেন। তবে আমি বলবো যদি আপনার অতিরিক্ত প্রয়োজন না হয়, অত ঝামেলা না গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে থাকাটাই বেটার। ভাই ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এরপরের প্রশ্ন হচ্ছে সমাজপতি ভাই, সোহাগ ভাই, আমি সোহাগ ভাই বলি, সোহাগ ভাই। অ্যাকচুয়ালি আমারটা কোনো কোয়েশ্চেন না, আমি আগের ক্লাস আপনার এই জিনিসগুলো আগেও দেখেছিলাম, তবে ঠিক বুঝেছি কিনা তার জন্য আপনি এখানে এই জায়গায় দেখিয়েছেন যে রেইজ ক্যাপিটাল ফর বিজনেস গ্রোথ, হুম হুম হুম। এটাকেই তো ক্যাপেক্স বলে, তাই না? হ্যাঁ, কেপেক্স বলে। Just না, মানে এটাকে কেপেক্স বলে না, এটাকে বলা হচ্ছে, এটাকে কেপেক্স না, কেপেক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বিজনেস যে ক্যাপিটালটা খরচ করতেছে ওটা বিজনেসের নিজেরও হইতে পারে, বাইরে থেকেও আনতে পারে, ওটা আপনি রিজার্ভ থেকেও করতে পারেন অথবা আপনি বাইরে থেকেও আনতে পারেন। কেপেক্স হচ্ছে ওটা যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কেপেক্স হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের শর্ট ফর্ম। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ। আমি যদি আমার ধরেন আমার এই অফিসটা আমি একটা উপরতলা একটা অফিস নিব, আরেকটা 100 কোটি টাকা, এটা আমি হয়তো আমার বিজনেসের নিজের থেকে টাকা দিতে পারি, লোন থেকেও নিতে পারি, অথবা শেয়ার মার্কেট থেকেও তুলতে পারি আমরা যদি শেয়ার বিক্রি করি আর কি। ঠিক আছে, এটা কেপেক্স না। তাহলে একটু ডিফারেন্সটা একটু বলবেন, ক্যাপিটাল গ্রোথ যেটা বলছিলেন আর হচ্ছে ক্যাপেক্সটা? না না, আমি ক্যাপিটাল গ্রোথ বলি না, আমি বলছি রেইজ ক্যাপিটাল ফর গ্রোথ। রেইজ ক্যাপিটাল ফর গ্রোথ। রেইজ ক্যাপিটাল মানে হচ্ছে কি ক্যাপিটালটা তোলা, উত্তোলন করা। ক্যাপিটাল কেন তুলছি? গ্রোথের জন্য। একটা কোম্পানি যখন গ্রোথ যেতে চায় যে আমি অনেক বড় হব, আমার এখন অনেক টাকার প্রয়োজন, এই জন্য আমি শেয়ার মার্কেট থেকে ক্যাপিটাল তুলতেছি। ওকে, এটাই হচ্ছে কনসেপ্টটা। ওকে, দ্যাট মিনস হচ্ছে একটা হচ্ছে আমার হচ্ছে এক্সপেন্ডিচার দেখানোর জন্য, এক্সপেন্ডিচার দেখিয়ে একটা হচ্ছে মার্কেট থেকে টাকা তোলা, আর একটা হচ্ছে এমনি শেয়ার ছেড়ে ক্যাপিটাল তোলা, তাই তো? এরকম কি দুইটা জিনিস? আপনি ক্যাপিটাল তুলতে পারেন, এটা আপনি শেয়ার মার্কেট থেকে তুলবেন নাকি কোথা থেকে তুলবেন এটা আপনার ইচ্ছা। আপনি যদি চিন্তা করেন যে আমি শেয়ার মার্কেট থেকে তুলবো না, আমি প্রাইভেটলি তুলবো, তাও তুলতে পারেন। এক্সপেন্ডিচার 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 হচ্ছে কি আপনি যে ক্যাপিটালটা তুলছেন, হ্যাঁ আপনি যখন শেয়ার মার্কেট থেকে ক্যাপিটালটা তুলছেন আপনি এটা খরচ নাও করতে পারেন, আপনি হয়তো এটা রিজার্ভে রেখে দিতে পারেন জমা, পরবর্তীতে কোনো সময় খরচ করার জন্য। ঠিক আছে, আপনাকে যে ক্যাপিটাল খরচ করার জন্য যে ক্যাপিটাল তুলতে হবে তা না, এটা আপনি চাইলে রেখেও দিতে পারেন। আপনি কোম্পানি হিসেবে রেখে দিলেন, আমি খরচ করলাম না, আমি পরবর্তীতে করবো খরচ, হইতে পারে এটা। হ্যাঁ, কিছু খরচ করলাম, কিছু রেখে দিলাম, এটা কোম্পানির ইচ্ছা। কোম্পানির মালিকরা অবশ্যই আপনাকে জানাবে যে কি করতেছে তারা। আর ব্যাপারটা যদি আপনি তোলেন, ঠিক আছে, আপনি যদি খরচের জন্য তোলেন তাও করতে পারেন, যে হ্যাঁ আমি সম্পূর্ণ খরচ করতে হবে এই জন্য আমি তুলতেছি। ওকে, সো ক্যাপিটাল রেজ এক জিনিস, মানে রেজ মানে তোলা, আর এক্সপেন্ডিচার হচ্ছে তার অপোজিটটা, মানে খরচ করা। তুলতেছি, খরচ করতেছি। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শুভাশিস ভাই, শুভাশিস। হ্যাঁ ভাইয়া, আমার যে বলেন। প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনি বলছিলেন যে 3টা কারণে মানে কোন একটা কোম্পানি স্টক মার্কেটে আসে, যে ক্যাপিটাল রেজ বা ডেপ তাদের বা হচ্ছে ইকোনমির প্রয়োজনে। এখন কোন যে একটা কোম্পানি মার্কেটে আসলো, আমরা কিভাবে বুঝবো যে আসলে এই কোম্পানিটা এই কারণে বা এই রিজিয়নের কারণে হচ্ছে সে মার্কেটে আসলো? যেমন আমি একটা মানে কিছু স্টক অ্যানালাইসিস করে যেটা দেখলাম, যে যদি আমি আপনাকে ব্যাংক নিয়েই বলি, দেখা গেল যে ব্যাংকের আপনার লং টার্ম লোন বা শর্ট টার্ম লোনের পরিমাণ অনেক বেশি, কিন্তু দেখা গেল যে তার তুলনায় মার্কেট ক্যাপটা অনেক কম। মানে এটার কারণটা কি? বা যে প্রথম যে জিনিসটা প্রশ্নটা করলাম, সেটা কি আমরা কি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে বুঝতে পারবো যে আসলে সে এই কারণে মার্কেটে আসছে? এই জিনিসটা জানা যায়। ওকে ওকে, দেখেন ফার্স্ট আপনি প্রথম যে ভুলটা করছেন সেটা হচ্ছে ব্যাংকের কখনো লোন দেখতে যাবেন না। ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পূর্ণ আলাদা, ব্যাংকের সাথে আপনি কোনো ব্যবসা মিলাতে পারবেন না। কারণ ব্যাংকের লোন কোনটা, ব্যাংকের লোন সবসময় বেশি থাকবে, কারণ ব্যাংকের লোন হচ্ছে কোনটা, ব্যাংকের জন্য লোন হচ্ছে যেটা ও দিচ্ছে। ঠিক আছে, সো ব্যাংকের ডিসকাশনটা আমরা করব না এই পুরো কোর্স ধরে, কারণটা হচ্ছে কি ব্যাংকিং অনেক কঠিন একটা জিনিস, ব্যাংকের জন্য এই কোর্সটা এনাফ না আমাদের জন্য। আমাদেরকে ব্যাংকিং যদি আপনি শিখতে হয়, ব্যাংকিং এর অ্যানালাইসিস যদি শিখতে হয়, তাহলে ব্যাংকিং এর জন্য আলাদা পুরো কোর্স লাগবে, মানে পুরো 15টা ক্লাস লাগবে। সো ব্যাংকিং এর অ্যানালাইসিসে যায় না, ফার্স্ট কথা এটা।
ঠিক আছে? আর আপনারা যদি নিজেরা শিখে করতে পারেন ওটা আলাদা কথা, কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যাংকিং এর কোর্স মানে ব্যাংকিং অ্যানালিসিস করার জন্য কোনো কোর্স লঞ্চ করিনি। ওকে, ইনশাল্লাহ সামনে করবো। এটা ফার্স্ট। সো ব্যাংকের লোন কখন আপনি ওইভাবে দেখতে পারবেন না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যদি আপনি জানতে চাচ্ছেন যে 400 কোটি টাকা যদি একটা কোম্পানি তুলে সে কেন তুলতেছে, রাইট সুভাষিস ভাই? এটাই তো প্রশ্ন, তাই না? যে কেন তুলতেছে, আমি এটা কিভাবে বুঝবো সে জি হ্যাঁ হ্যাঁ জন্য তুলতেছে নাকি সে কি করতেছে? এটার জন্য আমাকে একটা জিনিস পড়তে হবে, সেটার নাম হচ্ছে প্রসপেক্টাস রিপোর্ট, যেটা আমরা 4 নম্বর ক্লাসে পড়বো। ওকে, 4 নম্বর ক্লাসে আমরা একটা ডিআরএইচপি পড়বো। একটা কোম্পানি আইপিও করার আগে একটা ডিআরএইচপি লঞ্চ করে, যেটাকে প্রসপেক্টাস রিপোর্ট বলে। এই প্রসপেক্টাস রিপোর্টটা করলে আমি বুঝতে পারবো যে ও 100 কোটি টাকা যে তুললো, এই 100 কোটি টাকাটা সে কোথায় কোথায় খরচ করবে। ওকে, এটা 4 নম্বর ক্লাসে পড়বো। ওকে ওকে থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। সেকেন্ড এরপরে কোশ্চেন হচ্ছে আমার আসতেছে ফরহাদ ভাই। ফরহাদ, জি জিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, আমার হচ্ছে দুইটা প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন শাহরিয়ার ভাই অলরেডি করছে, আচ্ছা। যে ওই যে 5টা ব্যাংক মার্জ করতেছে, হুম হুম হুম। তো সেখানে ইউনিয়ন ব্যাংকের যে শেয়ারের প্রাইস এখন অনেক কম। হ্যাঁ, 2 টাকা নাকি 3 টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ, 2 টাকা 10 পয়সা দেখলাম। তো সেই ক্ষেত্রে কি এটা যাদের হাতে এই শেয়ারটা আছে তারা কি এখন সেল দিবে নাকি পরবর্তীতে রেখে দিবে? হ্যাঁ, এটা একটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা। হ্যাঁ, আপনি যদি একটু বলতেন। হুম। আচ্ছা, আর সেকেন্ড কোশ্চেনটা? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে ব্যাট বিসি নিয়ে, যে বর্তমানে ব্যাট বিসি পিএ হচ্ছে আজকে 19.15, কারণ তাদের ইপিএস অনেক কম, এই জন্য পিএটা অনেক বেশি। আর যেহেতু 2024 সালে তাদের পিএ ছিল হচ্ছে 9 থেকে 10-এর মধ্যে। তো আমি যদি ওই 2024-এর পি দেখে যদি এখন যেহেতু আন্ডার ভ্যালু যদি কিনি, সেই ক্ষেত্রে কি আমি অ্যানালাইসিস করে দেখছি যে কিনলে কি আমি লাভবান হব কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে তারা 2018 সালে কারখানাটা ট্রান্সফার করবে, এটা কিন্তু তারা চিন্তা করছিল সাভারে। মহাখালী। এবং তারা মোটামুটি এখন আমি নিউজ দেখলাম কিছু যে তারা মোটামুটি উৎপাদন ভালো করতেছে এখন, এবং তারা কোনো ঋণ নেয়নি, তাদের নিজের যে ছিল লাভ ছিল সেখান থেকে তারা বিনিয়োগ করছে। এবং তারা সাভারে যে কারখানাটা করছে তারা মোটামুটি পরিবেশগত একটা ইয়াও পেয়েছে, দেখলাম লাইসেন্সও পেয়েছে। এবং তারা যে পানিটা ব্যবহার করে এবং পরিশোধন করে আবার ব্যবহার করতেছে, এটা খুব ভালো একটা বিষয়। সেই ক্ষেত্রে ব্যাট বিসি যে এখন বর্তমানে যে প্রাইসে আছে ভাইয়া, সেই ক্ষেত্রে ইপিএস কম বাট পি রেশিও বেশি, সেই ক্ষেত্রে কি আমরা 2024টাকে ক্যালকুলেশন করে কি কেনা উচিত হবে কিনা? আপনি হলে কি করতেন একটু বলতেন। আমাদের যেহেতু মানে এক্সপেরিয়েন্স কম, আমি শেয়ার বাজারে মাত্র 2 মাস হলো আর কি। থ্যাংক ইউ। এটা অনেক বড় একটা বিষয়, আপনি 2 মাস এসেছেন কিন্তু যে অ্যানালাইসিস করতেছেন এটাই অনেক বড়, এটাই মানুষ করে না আসলে। আপনি যে প্রশ্ন করতেছেন এটাই তো অনেক বড়, তো এটার জন্য আপনাকে ধন্যবাদ। এগুলো চালাই যাবেন, এগুলো কি আপনাদের আসলে উন্নতি হবে। আচ্ছা, এবার আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই। আপনি যে বললেন ইউনিয়ন ব্যাংকের কি হবে, এটা সত্যি কথা বলতে হচ্ছে আমি আসলে জানি না আপনাকে বিক্রি করে ফেলা উচিত কি উচিত না, কারণ সবাই এখন বাংলাদেশ ব্যাংকের দিকে তাকায় আছে, বাংলাদেশ ব্যাংক কি বলে, আদৌ কি মার্জারটা হয় কিনা। কারণ এর মাঝখানে কিন্তু 2-1টা ব্যাংক, যেমন এক্সিম ব্যাংক, ওরা কিন্তু চাচ্ছে না মার্জার হোক, ঠিক আছে? সো এটা নিয়ে এখনো কিন্তু কথাবার্তা চলতেছে। সো মার্জার হইলে কি অবস্থা হবে, মার্জার হইলে কি অবস্থা হবে না, এটা কিন্তু কেউ বলতে পারতেছে না, ঠিক আছে? এটা আসলে রেগুলেটরি অথরিটি ছাড়া কেউ জানে না, কারণ মার্জার করা যাবে কিনা এটা অনেক বড় একটা প্রশ্ন রয়ে গেছে এখনো, যে ডিপোজিট যে ব্যাংকের গুলো আছে এগুলোতে মার্জার করা যাবে কিনা। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক বলছে হ্যাঁ আমরা মার্জার করে ফেলবো, কিন্তু বাংলাদেশে কোনো ঠিক ঠিকানা নাই। বাংলাদেশ ব্যাংক ধরেন আবার কালকে 6 মাস পরে দেখবেন আরেকটা বলবে যে না এটা এই সমস্যা, এখানে মার্জারটা করা যাচ্ছে না, ঠিক আছে? যেমন এটা একটা উদাহরণ দিই, বেসিক ব্যাংকে কিছুদিন আগে, আপনার বছরখানিক আগে, 1 বছর আগে মোস্ট প্রবাবলি, বেসিক ব্যাংকে সিটি ব্যাংকে কিনে ফেলার কথা, সিটি ব্যাংকের আন্ডারে বেসিক ব্যাংক চলে আসার কথা, এবং পুরো কথা ফাইনাল হয়ে গেছে এবং সবকিছু ফাইনাল হয়ে গেছিল। পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়ে দিচ্ছে, পরবর্তীতে হিসাব টিসাব করে দেখা গেল যে না, সিটি ব্যাংক বলতেছে আমরা বেসিক ব্যাংকে নিব, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি হইতে পারে কেউ জানে না ফরহাদ ভাই, কারণ আমি আপনাকে বলি এখানে 2টা জিনিস হতে পারে। একটা হতে পারে যে মার্জার হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক এমন একটা দাম ধরছে যে দামটাতে আসলে শেয়ার হোল্ডাররা খুশি নেই, মানে শেয়ার হিসাবটা যেভাবে করছে শেয়ার হোল্ডাররা খুশি নেই, সব শেয়ার ওরা বিক্রি করেছে, যেটা চিন্তা করলাম ওইটা, শেয়ারের দাম কমে যাবে আপনার, এটা একটা হতে পারে। কিন্তু মার্চ যদি করে, ইউনিয়ন ব্যাংকের অবস্থা তো এমনিতেই নিচে আছে, অ্যাভারেজে যখন একটা প্রাইস আসবে তখন অ্যাভারেজ প্রাইসটা ওকে তো বেনিফিট দিবে। তো ইউনিয়ন ব্যাংকে যারা শেয়ার হোল্ডার আছে
তাদের জন্য তো বিষয়টা ভালো হয়ে আসে মনে হয়। ওকে, আমি আমি একটু শেষ করি, আমি ক্যালকুলেশনটা বলতেছি শাহরিয়ার ভাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন হাফ চিন্তা করতেছেন, আমি কেন ফুল চিন্তা করতেছি, এটা আমি বুঝাচ্ছি। দেখেন, যদি আমি যেখানে ছিলাম, যদি ব্যাপারটা এমন হয় তাহলে কিন্তু আসলে দাম কমে যেতে পারে। আবার যদি অনেকেই চিন্তা করে না, এতদিন ব্যাংকগুলো খারাপ চলতেছিল, 5টা ব্যাংক এখন একসাথে হয়ে যদি সিঙ্গেল ব্যাংক হিসেবে কাজ করে তাহলে অনেক ভালো হবে, তাহলে দাম বেড়ে যেতে পারে। দুইটাই হতে পারে। আচ্ছা, শাহরিয়ার ভাই যেটা বললো, শাহরিয়ার ভাইয়ের ক্যালকুলেশনটা হাফ ক্যালকুলেশন, আমি আপনাকে ফুল ক্যালকুলেশনটা এবার বলি। উনি যে বলতেছে যে ইউনিয়ন ব্যাংকের দাম 2 টাকা করে, তাহলে যদি ওর নতুন ব্যাংক হয় ওটাতে অ্যাভারেজ দাম অ্যাটলিস্ট 5-6 টাকা হবে, তাই না? তাও তো ইউনিয়ন ব্যাংকের শেয়ার হোল্ডাররা ভালো লাভ করবে না, বিষয়টা সেটা না। কারণ সেটা আমি আপনাকে এবার বলি, যদি বাংলাদেশ ব্যাংক বলে যে আমরা ক্যাপিটাল বেজের উপর করে মার্জ করবো, যদি বাংলাদেশ ব্যাংক বলে আমরা ক্যাপিটাল বেজের উপর মার্জ করবো, তাহলে ক্যাপিটাল বেজের উপর যদি মার্জ করে তাহলে তো ব্যাপারটা শেয়ার সংখ্যাগুলো বাড়তে পারে না? যদি ধরা যায় যে ইউনিয়ন ব্যাংকের ক্যাপিটাল ছোট, যদি এমন হয়, আমি এখনো হিসাব করিনি, এগুলো নিয়ে আমি কথাও বলি না আসলে, আমার কাছে ফালতু কোম্পানি, মানে এই ব্যাংকগুলো তো আজকে ফালতু বলেই তো আজকে এদের এই অবস্থা হয়েছে, ব্যাংক সিটি ব্যাংকের তো এই অবস্থা হয়নি। তো তাও আমি আপনাকে হিসাবটা বলি, যদি বিষয়টা এমন হয় তাহলে 2 টাকার শেয়ার তো 6 টাকা হয়ে কোনো লাভ নেই, কারণ তখন হবে কি যে আপনার কাছে একটা করে শেয়ার আছে, তখন আপনার 3টা করে শেয়ার হয়ে যাবে। 6 টাকা মানে আপনার 3টা শেয়ার ক্যাপিটাল বেজের উপর। হ্যাঁ, কারণ ইউনিয়ন ব্যাংকের ক্যাপিটাল বেস কম, যদি বলা যায় বাংলাদেশ ব্যাংক ক্যাপিটাল বেস বাড়াবে, ক্যাপিটাল বেস বাড়ালে তখন শেয়ার সংখ্যা বেড়ে যাবে। যার কাছে মানে আপনি ধরেন 2 টাকা করে কিনলেন, তাহলে আপনাকে 3টা করে শেয়ার ধরাই দিল, তাহলে ওই সেম, মানে আপনি 6 টাকায় তো 3টা শেয়ারই পাচ্ছেন। 6 টাকায় যদি আপনি 3টা শেয়ারই পান, তাহলে তো আবার একটা শেয়ার 2 টাকা করেই করতেছে, যেটাকে আমরা ক্যাপিটাল বাড়ানো বলি। ব্যাংকগুলো যে স্টক ডিভিডেন্ড দেয়, এটা তো ওই ক্যাপিটাল কারণেই দেয়। তো ওরা যদি, বাংলাদেশ ব্যাংক যদি ক্যাপিটাল বেসটাকে কি করে, বাংলাদেশ ব্যাংক যদি বলে যে ক্যাপিটাল বেসটাকে আমরা রিস্ট্রাকচার করবো 5টা ব্যাংকের, তাহলে তো তখন হিসাবটা পাল্টা যাবে, শেয়ার সংখ্যা বাড়তেও পারে। সো শুধুমাত্র আপনি যদি প্রাইসের কথা চিন্তা করেন তাহলে কিন্তু হবে না, এখানে গেম অনেক। প্রাইস কিছুই না, শেয়ার মার্কেটে প্রাইস আসলে কিছুই না, প্রাইস আসলে কিছুই। আর আপনি এটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করতেছেন নতুন ব্যাংকটা শেয়ার 6 টাকা করে, তাহলে তো আমার লাভ হলো, কেমনে লাভ হলো? তখন তো আপনার কাছে ছিল আগে একটা শেয়ার 2 টাকা, এখন আপনার কাছে 3টা শেয়ার 6 টাকা বলতেছে। মানে ইউনিয়ন ব্যাংক হিসাবে আপনি ধরেন 3টা শেয়ার করছে আপনার কাছে 6 টাকা, তাহলে তো একটা 2 টাকা করেই পড়তেছে আবার, তাহলে আর লাভ কেমনে হইলো? হ্যাঁ, তো এটা বুঝতে হবে যে ক্যাপিটাল বেস কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি বললাম না যে শেয়ার মার্কেট কঠিন, অনেক ইজি না, স্টক মার্কেট ইজ নট ইজি। আপনাকে যারা বলে যে স্টক মার্কেট ইজ ভেরি ইজি, স্টক মার্কেটে ক্যালকুলেশন অনেক ক্যালকুলেশন, অনেক কিছু চিন্তা করতে হয়, ঠিক আছে? তো এটা এখন আপাতত আমি জানি না আসলে কি হবে, বাংলাদেশ ব্যাংক কি বলে এটাই দেখার বিষয়। ওকে ফরহাদ ভাই, সেকেন্ড হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে যেটা বলতেছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো, আপনি যেটা বললেন কথা সত্যি, যে তারা ফ্যাক্টরি নিয়ে যাবে, হ্যান করবে ত্যান করবে, এবার সবকিছুই তারা প্ল্যান করলো, যেটা প্ল্যান করে না সেটা হচ্ছে ট্যাক্স। তাদের পি রেশিও এবার ডাবল হয়ে গেছে, 9 থেকে 18, 19-এ চলে আসছে, কারণ তাদের প্রফিট হাফ হয়ে গেছে, ঠিক আছে? তারা গত বছর হাফ ইয়ারলিতে প্রফিট করছে 900 কোটি টাকা, 952 কোটি টাকা, আর টোটাল বছরে 1700 কোটি টাকা প্রফিট করছে। এবছর তারা হাফ ইয়ারলিতে প্রফিট করছে 400 কোটি টাকা। আমি যদি হিসাব করি টোটাল প্রফিট করবে হয়তো 800-900। তো প্রফিট তো কমে গেল। কেন কমছে? কারণটা হচ্ছে তাদের উপর যে সরকার যে ভ্যাটটা দেয়, তাদের সরকারকে যে ট্যাক্সটা দেয় ওটা আগে ছিল 67 থেকে 68%, এবার সরকার এভারেজে ট্যাক্স বাড়ায় 79% নিয়ে আসছে এভারেজে। সো অনেক বিশাল ট্যাক্স হয়েছে, এটা নিয়ে কিন্তু ব্রিটিশ আমেরিকার টোবাকোর এমডি, যেটা ও কিন্তু পেপারে বিবৃতিও দিচ্ছে, আপনারা হয়তো পড়েন নাই, আমি জানি আপনারা পড়বেন না স্বাভাবিক, কিন্তু আমি পড়ছি। মনীষা আব্রাহাম, এমডির নাম মনীষা আব্রাহাম, মেয়ে, শ্রীলঙ্কান একটা মেয়ে, ঠিক আছে? আগে ছিল শেহজাদ মুনিম, বাংলাদেশি শেহজাদ ভাই, এখন মনীষা আব্রাহাম। ওর ইয়াটা পড়িয়েন, তখন বুঝতে পারবেন যে আসলে ও যে কি পরিমাণ প্রেসারে আছে, ঠিক আছে? উৎপাদন ভালো হচ্ছে, হ্যাঁ, উৎপাদন কতটুকু ভালো হচ্ছে সেটা আপনি অ্যানুয়াল রিপোর্ট করলেই বুঝবেন। গত বছর তারা 7,500 কোটি সিগারেট বিক্রি করছে, এবছর তারা বলছে তারা হয়তো একদম টেনে টুনে হয়তো 5,600 কোটি বিক্রি করবে। আপনি বলতেছি উৎপাদন ভালো করতেছে, তাদের অ্যানুয়াল রিপোর্ট ডিফারেন্ট কথা বলতেছে। আমি বলতেছি না যে ব্রিটিশ আমেরিকান টোবাকো খারাপ, না, অবভিয়াসলি নট আ ব্যাড কোম্পানি, হ্যাঁ, বাট নট আ গুড কোম্পানি ইদার। আমি এটাও বলবো না খারাপ, এটা বলবো না ভালো, এটা আপনার অ্যানালাইসিস, বাট ইনফরমেশন হচ্ছে এটা, আমি আপনাকে ইনফরমেশন দিতে পারবো। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের একমাত্র সিগারেট কোম্পানি এবং অনেক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছে তারা, তাদেরকে সম্পূর্ণ খারাপও বলা যাবে না, ভালোও বলা যাবে না। ব্যাপারটা এমনও হইতে পারে যে হয়তো তাদের এই বছরটা খারাপ যাচ্ছে, প্রফিট একটু কম হয়েছে, তারা হয়তো আগামী বছর এটা রিকভার করে ফেলবে, হইতেই পারে, এটা জাজ করবেন আপনি। কিন্তু প্রোডাকশন বেস যেটা আমি দেখলাম, যে তাদের গত বছর 7,500 কোটি সিগারেট তারা বিক্রি করছে, 7,500 কোটি স্টিক, এবছর তারা বিক্রি করতেছে 5,400 কি 5,300 এরকম।
তাদেরই টার্গেট, আমার না, আপনি তাদেরই টার্গেট। ঠিক আছে, সো ব্রিটিশ আমেরিকান টোবাকোর অ্যানুয়াল রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে ফরহাদ ভাই, আমি বুঝতে পারছি বিষয়টা। জি জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমি যেটা বললাম যে যেহেতু তাদের পি রেশিও বেশি, যদি আমি যদি 2024টাকে চিন্তা করে যদি মানে কিনি, সেই ক্ষেত্রে আর কি আপনি হলে কি করতেন আর কি, এটা আর কি। করে আসলে 2025-এ কিনা যাবে না, কারণ হচ্ছে ওটা তো চলে গেছে। এটা তো বিষয়টা এমন যে হয়তো তাদের প্রফিট 2024 পর্যন্ত যা হয়েছে তা হয়তো আর সামনে নাও হতে পারে, তাই না? এটা গ্যারান্টি নেই, হয়তো প্রফিট আর এখান থেকে বাড়তে নাও বাড়তে পারে, আবার বাড়তেও পারে। সো এটা সম্পূর্ণ সব ফ্যাক্টর অ্যানালাইজ করতে হবে, যে তাদের সক্ষমতা কতটুকু, তাদের মার্কেট কতটুকু, কেমন কিরকম। ওকে, এটা হচ্ছে কথা আর কি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একে আজাদ ভাইয়ের। একে আজাদ ভাই, আপনি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে নতুন আসলাম আর কি, যদিও আজকে আমি লিস্টেড। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার এই কোর্সের সাথে মানে কি মানে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো কি অ্যাড করা আছে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম আমি। ওকে ওকে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ক্লাস আমি নিব, এবং আপনার 12টা ক্লাস পর্যন্ত এটাই হবে। এবং 12 নম্বর ক্লাসের পরে আমাদের একজন টেকনিক্যাল অ্যানালিস্ট স্পেশালিস্ট আছেন, ওনার নাম আশিক ভাই। উনি টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে 3টা লম্বা লম্বা ক্লাস নেবেন, এটা 2 ঘন্টা করে। ওকে, একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম সাথে, যদি পারমিশন দেন, যে দেখা যাচ্ছে যে আপনি বললেন যে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হলে ভালো হয়, কিন্তু কোনো হচ্ছে যে শেয়ারের ভ্যালু দেখা যাচ্ছে যে আমি যেই প্রাইজে কিনতেছি এটা ওভার ভ্যালু, দেখা যাচ্ছে এটা ইন্ট্রিনসিক, যে এটার প্রাইসটাও উচিত 100 টাকা, আমি 300 টাকায় কিনলাম, হয়তো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু রেশনালি দেখা যাচ্ছে যে আমার ইয়ার সাথে ডিভিডেন্ডের সাথে মিলতেছে না। তো এটা আসলে ওভার ভ্যালুড কিনা, এই জিনিসটা একটু জানা দরকার আর কি, যে আপনার কোর্সের সাথে এগুলো আছে কিনা। আপনি এতক্ষণ যেগুলো বললেন এগুলো একদম বেসিক জিনিস শেয়ার মার্কেটের জন্য। আমি যে কারণে আমার আশা এখানে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস গুলো, হোয়েন টু বাই, হোয়েন টু সেল, এই জিনিসগুলো একটু জানা দরকার আর কি আমার। অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি সবই শিখাবো আপনাকে, যে একটা কোম্পানি দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটা আসলে ওভার ভ্যালুড কিনা আন্ডার ভ্যালুড। এটা আপনি ইউ আর এক্স্যাক্টলি এট দ্য রাইট প্লেস। ঠিক আছে, তো এটা অবশ্যই থাকবে। তবে আপনাকে ধৈর্য ধরে, যেটা আজকে মাত্র সেকেন্ড ক্লাস, আপনাকে ধৈর্য ধরে 15টা ক্লাস করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে মোহাম্মদ সাব্বির ইসলাম ভাই। জি সাব্বির ইসলাম ভাই, আপনি প্রশ্নটা করেন। ভাইয়া, ঢাকায় তো অনেক ব্রোকারেজ হাউস আছে, তো এখন আমি মানে বুঝতে পারবো কিভাবে যে কোন ব্রোকারেজ হাউসটা নিরাপদ বা তারা খুব সাস্টেনেবল, মানে এটা বুঝার উপায়টা কি দেখে বুঝবো? ওকে, আচ্ছা, ব্রোকারেজ হাউসের জন্য আমাদের একটা ক্লাস আছে, তারপর আমি একটু বলি। ব্রোকারেজ হাউস সিলেক্ট করা আর ব্যাংক করা সেম। আমি যে আপনাকে এখন বলি যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, আপনি যেভাবে একটা ব্যাংক অ্যাকাউন্টে খুলতে যাবেন, আর যেমন প্রশ্নটা আমি করি, যে ধরেন সাব্বির ভাই, আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে বললাম যে সাব্বির ভাই, দেখি তুমি আমাকে একটু বলো তো যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ভালো হয়। আপনি আমাকে পরামর্শটা কিভাবে দিবেন? আমি আপনাকে পরামর্শ দিব যে যেই আচ্ছা, আপনি মিউট হয়ে গেছেন ভাই, আপনি আনমিউট করে একটু বলেন সাব্বির ভাই। মানে আমি বলবো যে যে ব্যাংকটা মানে বর্তমান প্রেক্ষাপটে মানে খুবই ভালো করতেছে, বা তাদের অর্থনৈতিক দিক থেকে খুবই স্টেবল, মানে খুব স্ট্রং বা শক্তিশালী, তো সেই ব্যাংকে অ্যাকাউন্টটা খোলা ভালো। বা যে ব্যাংকের প্রচুর পরিমাণে গ্রাহক আছে, যাদের প্রচুর লেনদেন হয়, মানে আমার দিক থেকে, আমার সেন্স থেকে। এক্স্যাক্টলি, আপনি এক্স্যাক্ট কথাটাই বলছেন। এবং বাকি 26 জন এখানে যারা বুদ্ধিমান আছেন, যে 26 জনই বুদ্ধিমান হন, তারা কিন্তু এই কথাটাই বলবেন যে কি, আগে দেখো ব্যাংকের সুনাম কেমন, তাই তো, ভালো ব্যাংক কিনা, ব্যাংকের সুনাম কেমন। দ্বিতীয় হচ্ছে ব্যাংকের সার্ভিস কেমন, যে অ্যাপ ট্যাপ আছে কিনা, তোমার জন্য সবকিছু ইজি কিনা, নাকি এখনো ওই পুরান তেমনের মতো, পুরান ব্যাংকের মতো করতে এটা। আর দ্বিতীয় হচ্ছে গ্রাহকরা কি বলে। এই ব্যাংকে তোমার অন্য কোনো গ্রাহক যদি থাকে, তাদের থেকে জিজ্ঞেস করো যে ব্যাংকের অভ্যন্তরীণ অবস্থা কেমন। এই তিনটাই তো, তাই না সাব্বির ভাই? হ্যাঁ হ্যাঁ, এই তিনটাই। সেম গোস ফর ব্রোকারেজ হাউস। ব্রোকারেজ হাউস অনেক আছে, আপনাকে শুধু ইনফরমেশন বের করতে হবে কোন ব্রোকারেজ হাউসটা খুব সুনাম আছে, বাংলাদেশে অনেক বছর যাবত ব্যবসা করছে। সেকেন্ড হচ্ছে কোন ব্রোকারেজ হাউস সার্ভিস ভালো, যে তাদের অ্যাপ ট্যাপ আছে কিনা, যে অ্যাপ গুলা কেমন, হ্যাঁ এটা অ্যাপ গুলা ভালো কাজ করতেছে কিনা, ঠিক আছে। আর থার্ড হচ্ছে কি, তাদের কোনো একটা, আপনি হয়তো তাদের ওইটা মানে ওই, আপনি ধরেন এরকম একটা ব্রোকারেজ সিলেক্ট করলেন, এরকম অনেক আছে, ধরেন শান্তা আছে, লঙ্কা বাংলা আছে, সিটি ক্যাপিটাল আছে, অনেক আছে, ব্র্যাকের আছে, ইবিএল এর আছে, ঠিক আছে। তো আমাদের যেমন আমার মানে ইবিএল এ হচ্ছে আমার মানে ব্রোকারেজ হাউসে আমি অ্যাকাউন্ট করছি,
তো আমি তো মানে বিগিনার, তো আমার তো ওই ধারণা নাই যে ইবিএল সিকিউরিটিসটা কেমন। আমি বলি আপনার ধারণা না থাকলে, আপনি যেহেতু আমাদের কমিউনিটিতে আছেন, টেলিগ্রাম কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, তাই না? হ্যাঁ, আপনি আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে একটা মেসেজ দেন যে ভাই কেউ কি ইবিএল এর ব্রোকারেজ হাউস ইউজ করেন, কেমন? তো ওনারা উত্তর দিবেন যে হ্যাঁ ভাই আমি ইউজ করি, কারণ যে ইউজ করে সে সবচেয়ে ভালো বলতে হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এমন অনেক হয়, হয়তো আপনি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এই যে 15 ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আছেন না? জি জি। এখানে অনেকে হয়তো ইউজ করেন ইবিএল এটা, জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি কেউ ইউজ করে এমন কাউকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন যে ইবিএল এর ব্রোকারেজ হাউসটা কেমন, তাদের সুনাম কেমন, ঠিক আছে? এগুলো মোটামুটি দেখলে আপনি বুঝতে পারবেন ব্রোকারেজ হাউস কেমন। ওকে, সো আমি বলবো যে ব্যাংক নির্বাচন করা যেরকম, ব্রোকারেজ হাউস নির্বাচন করা খুব সেম। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর আমি আপনাকে একটা ছোট মানে একটা ছোট ইনফরমেশন বলে দিই, সেটা হচ্ছে আপনি যেহেতু ইবিএল এর নাম বললেন, হ্যাঁ আমি বলছি না যে ইবিএল এই খুলেন, অনেক কিছুতেই খোলা যায়, তবে আমি বলবো যে ইবিএল এর এখন পর্যন্ত আমি খারাপ কোনো রিপোর্ট শুনি নাই, এখন পর্যন্ত আমি শুনিনি। ওকে, আমার এক বড় ভাই আছে, উনি 7 বছর ধরে মানে ওই ইবিএল সিকিউরিটিতে মানে সিকিউরিটিতে আছে। তো মানে ওনার আন্ডারে মানে ওনার থেকে পরিচয়, তো ওনার মানে রেফারেন্সে আর কি, মানে ওনার মাধ্যমে আর কি অ্যাকাউন্ট আমি খুলছি। আরো ভালো, আপনি যদি আপনার বড় ভাইকে ভালোই বিশ্বাস করেন এবং আপনার বড় ভাই যদি আসলে ভালো মানুষ হয়, তাহলে আপনাকে অবশ্যই উনি ভালো সাজেশন দিয়েছেন। ওকে, হ্যাঁ, উনি 7 বছর ধরে এখানে চাকরি করতেছে, যদিও মানে এই সিকিউরিটিস, এই ইবিএল সিকিউরিটি। আরেকটা বিষয় হচ্ছে ইবিএল সিকিউরিটিস কাদের? ইস্টার্ন ব্যাংকেরই তো, তাই না? হ্যাঁ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ইস্টার্ন ব্যাংকেরই। যেমন সিটি সিকিউরিটি, সিটি কাদের? সিটি ব্যাংকের। ব্র্যাক সিকিউরিটিস, ব্র্যাক ইপিএল, ব্র্যাক ইপিএল হচ্ছে ব্র্যাক ব্যাংকের, এবং প্রতিটা ব্যাংকের একটা আলাদা শাখা থাকে, সিকিউরিটিস শাখা আর কি, মানে ব্রোকারেজ শাখা আর কি, ঠিক আছে? সো ইস্টার্ন ব্যাংকটা যদি ভালো হয়, আপনার যদি মনে হয় যে ইবিএল ভালো ব্যাংক, যেটা আমি আপনি সবাই জানি, ইবিএল যদি ভালো ব্যাংক হয় তাহলে ওদের সিকিউরিটিসটাও ভালো হবে, খারাপ হবে। ওকে ওকে, সো এটা হচ্ছে কথা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের সবার সাথে আমার আবার বৃহস্পতিবার দেখা হবে। বৃহস্পতিবার আপনাদের ক্লাস শুরু হবে 10টা 10-এ, ঠিক আছে? আমরা 10টা 5-এই আপনারা সবাই চলে আসবেন, মানে 10টা থেকে আমরা ঢুকানো শুরু করব, আমি ক্লাস শুরু করবো 10টা 10-এ। তো এই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ালেখা করবেন, পড়াশোনা করবেন, যত পড়াশোনা করবেন তত বেশি জানবেন। ওকে, তো এটাই হচ্ছে কথা। আজকে এই বলেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। একটু শেয়ার করে দিয়েন জিয়া ভাই। জি বলেন। যে ডক্সটা আপনি দেখালেন প্রেজেন্টেশন, ওটা একটু শেয়ার হ্যাঁ করুন। আপনারা এগুলো নিয়ে টেনশন করিয়েন না, আমাদের অলরেডি সাপোর্ট টিম আছে, আপনাদের সাথে সবসময় উনি থাকবেন, সাপোর্ট টিমে আছে। ওনারা আপনাদেরকে আজকে রাতে হবে না, কালকে সকালে নতুন রেকর্ডিং সহ স্লাইড দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।